ওয়ালাইকুম রহমত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। টাইমিং নিয়ে একটু প্রবলেম হচ্ছে। অনেকেই চাচ্ছেন যে একটু আগে ক্লাস, অনেকেই চাচ্ছেন একটু পরে ক্লাস। অনেকে রিকোয়েস্ট করছেন ফ্রাইডে একটু আগে হলেও স্যাটারডে, যেহেতু ফ্রাইডে জুমা থাকে, সো একটু আগে থাকার বাইন্ডিংস থাকে। স্যাটারডেতে যেহেতু অন্য কোনো ব্যারিয়ার থাকে না, একটু পরে হলে সুবিধা হয়। আলটিমেটলি আমরা যেহেতু সবাই অফিস করি, সেই হিসেবে আমাদের সবারই অফিস ডেতে 7টা, সাড়ে 8, 7:30 যারা উইমেন আছে তাদের আর আগে উঠতে হয়। সেই হিসেবে অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া স্যাটারডের ক্লাসটা একটু পরে নেওয়ার জন্য। দ্যাটস ওয়াই আমরা আসলে 9টা স্কেজুল করেছি। যদি আপনারা মনে করেন যে না, ইউনিফর্মিটি মেনটেন করলে আপনাদের জন্য সুবিধার হবে, তাহলে আমার মনে হয় আমরা 8:30, 8:30 দুইটা ক্লাসে 8:30-তে রাখি। তাহলে আপনাদের প্ল্যানটা ঠিকঠাক থাকে। নর্মালি আমরা হয়তো জুম মিটিং এর লিঙ্কটা যখন শেয়ার করি সেখানে আমরা টাইমটা বলে দিই, যতটার কথা। আমরা নেক্সট উইক থেকে 8:30, 8:30 পারফেক্ট করবো। মানে ফ্রাইডে স্যাটারডে দুইটাই 8:30-তে রাখবো, তাহলে আপনাদের জন্য টাইম অ্যারেঞ্জ করাটা ইজি হবে। লাস্ট ক্লাসে এএমএল এর ক্লাস করেছি, আমরা ওভারঅল এমএলটা কমপ্লিট করেছি। আমি বলেছি যে এএমএল এর সেই শীট যেটা আমি আপনাদেরকে প্রোভাইড করবো, অলরেডি রেকর্ডিংটা দিয়েছি। সেই শীটে আপনারা যা যা বলা আছে অতটুকুই পড়বেন, এর বাইরে এএমএল রিলেটেড অন্য কোনো নলেজ এডিশনালি নেওয়ার দরকার নাই। টোটাল এমসিকিউ থেকে শুরু করে সবগুলি পার্টের জন্য আজকে আমরা। আচ্ছা, অনেকে স্যাটারডেতে অফিস থাকে, ওকে। আমরা তাহলে 8:30 থেকে 10, এটাই আমরা প্ল্যান করি। 8:30 থেকে 10, অর্থাৎ 8:30-তে স্টার্ট করে 10টায় শেষ করব, এই প্ল্যানই থাকে। আজকে একটু তাহলে একটু চেঞ্জ হয়েছে। নেক্সট উইক থেকে আপনাদের 8:30 থেকেই থাকবে। আজকের ক্লাসে আমরা ইসলামী ব্যাংকিং নিয়ে কথা বলবো। আমাদের অনেক ব্যাংকে আছে যারা ইসলামী ব্যাংকিং মডিউল নিয়ে কাজ করে না, কনভেনশনাল ব্যাংকিং নিয়ে কাজ করে। তাদের হয়তো ইসলামী ব্যাংকিং প্রশ্ন রিটেন পরীক্ষায় থাকবে না। কিন্তু যারা ইসলামী ব্যাংকিং নিয়ে কাজ করছেন, অথবা ইসলামী ব্যাংকে কাজ করছেন, অথবা উইন্ডো ব্যাংকিং এর সাথে ইসলামী ব্যাংকিং নিয়ে জড়িত আছেন, তাদের ইসলামী ব্যাংকিংটা জানা দরকার। এর পাশাপাশি আহ, মুসলিম হিসেবে আমারও আসলে আমরা যে ব্যাংকিং ফেনোমেনাতে ইসলামী ব্যাংকিংটা কিভাবে প্র্যাকটিস করা হয় সেটা একটু জানা দরকার। সবকিছু মিলিয়ে, অ্যাপার্ট ফ্রম রিটেন অ্যান্ড ভাইভা অ্যান্ড আদার থিংস, ইসলামী ব্যাংকিং এর মূল কোর যে প্রিন্সিপাল বা কোর যে প্যাটার্ন, সেটা জানলে এটা আপনার জন্য লসের ইস্যু হবে না, বরং এটা লাভের ইস্যু হবে। কারণ ইউ হ্যাভ অ্যানাদার অপশন। এমনও হতে পারে যে আপনার কোনো একটা অপশন ক্রিয়েট হয়েছে কোনো একটা ইসলামী ব্যাংকিং এর ভাইভা দেওয়ার জন্য। আজকের ক্লাসটা সেই ভাইবাটাতে আপনাকে হেল্প করবে। কারণ আজকের ক্লাসে ইসলামী ব্যাংকিং এর আমরা একদম রুডিমেন্টারি স্টেজ নিয়ে আলোচনা করব, যেখানে ইসলামী ব্যাংকিং কিভাবে হয়, কি কি ফিচার আছে, কনভেনশনাল ব্যাংকিং এর সাথে ইসলামী ব্যাংকিং এর পার্থক্য কি, ইসলামী ব্যাংকিং ডিপোজিট কালেকশন করে কিভাবে, কনভেনশনাল ব্যাংক এবং ইসলামী ব্যাংকিং এর মধ্যে আহ শরিয়া ইনভেস্টমেন্টের প্যাটার্ন কি কি পার্থক্য থাকে, এই ইস্যুস গুলি নিয়ে আমরা কথা বলি। তার পাশাপাশি হয়তো আজকের ক্লাসে আমরা কভার করতে পারবো না, সেটা হচ্ছে যে ফরেন ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ লেটার অফ ক্রেডিট বা তারপরের অ্যাক্টিভিটিস গুলিতে ইসলামী ব্যাংকিং কিভাবে কাজ করে, কিভাবে জাস্টিসটা এনশিওর করার চেষ্টা করে। এবং আহ, আমরা জানি কনভেনশনাল ব্যাংকে বিভিন্ন ধরনের ট্রেড প্রোডাক্টের ক্ষেত্রে আহ, যে ধরনের ফাইন্যান্সিং ফ্যাসিলিটিসটা দেওয়া হয়, ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে সেই ধরনের ফাইন্যান্সিং ফ্যাসিলিটিসটা কিভাবে দেওয়া হয়, এবং সেখানে কিভাবে সোশ্যালিজম বা ফেয়ারটাকে মেনটেন করা হয়, সেই জিনিসগুলি নিয়ে আমরা আলোচনা করবো। সেকেন্ড পার্টটা হয়তো আজকে আলোচনা করবো না, আমি প্ল্যান করেছি যদি আপনারা ইন্টারেস্টেড হন, আজকে ইসলামী ব্যাংকিং আমরা পার্ট 1টা কভার করবো। ইসলামী ব্যাংকিং এ আরেকটা এডিশনাল ক্লাস নিব, কারণ যারা ইসলামী ব্যাংকিং এ আছেন, ইসলামী ব্যাংকিং নিয়ে কাজ করছেন, উইন্ডো ব্যাংকিং এর সাথে জড়িত, ভাইবা দেওয়ার প্রসপারিটি ক্রিয়েট হবে। সো ইসলামী ব্যাংকিংটা একটু জানা দরকার আপনাদের জন্য। আজকে হয়তো একটা ক্লাস, আর একটা ক্লাস নেক্সট উইকে একটা ক্লাস আমরা নিব। নেক্সট উইকের ক্লাসে আমরা ইসলামী ব্যাংকিং এর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ আহ, খুব সহজে বরাবর আমরা যে মানে কোয়েশ্চেনটার সম্মুখীন হই, যে বিভিন্ন ধরনের এফডিআর ডিপোজিট করা, ডিপিএস করার ক্ষেত্রে, যে ইসলামী ব্যাংকিং তো ফিক্সড রেটই দিচ্ছে, কনভেনশনাল ব্যাংকিং ও ফিক্সড রেটই দিচ্ছে, তাহলে ইসলামী ব্যাংকিং এ সুদটা খাচ্ছে না এটা বলা যাবে না, এটা ওরা ঘুরিয়ে ফিরিয়ে খায়, এরকম একটা রিউমার কিন্তু মার্কেটে ছড়ানো আছে। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে ইসলামী ব্যাংকিং এ প্রফিট ক্যালকুলেশনটা কিভাবে করা হয়,
এটার একটা ক্যালকুলেটিভ মেথড আছে। দুইটা মেথড আছে, আমরা বাংলাদেশে একটা মেথড ব্যবহার করি। ওই মেথডটা নিয়ে আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ আলোচনা, মানে টোটাল আমি ইসলামী ব্যাংকিং এর টোটাল কোর্স মানে দুইটা ক্লাস প্ল্যান করেছি। দুইটা ক্লাসে আমরা ইসলামী ব্যাংকিং কাকে বলে, ইসলামী ব্যাংকিং এবং শরিয়া বেস কনভেনশনাল ব্যাংকের মধ্যে পার্থক্য, ইসলামী ব্যাংকিং ব্যাংকিং এর কোর প্রিন্সিপাল কি সেগুলি, ইসলামী ব্যাংকিং এর সোর্স, শরিয়া সোর্স গুলি কি সেগুলি আলোচনা করব। ইসলামী ব্যাংকিং এর ডিপোজিট কিভাবে কালেকশন করা হয় বা কোন কোন মেকানিজমে ডিপোজিট কালেকশন করা হয় সেটা নিয়ে আলোচনা করব। ইসলামী ব্যাংকিং কোন কোন মেকানিজমে ইনভেস্টমেন্ট করে সেগুলি নিয়ে আলোচনা করব। ইসলামী ব্যাংকিং ফরেন ট্রেডের সাথে লেটার অফ ক্রেডিট গ্যারান্টির ক্ষেত্রে ইসলামী ব্যাংকিং এর ইনফ্লুয়েন্স বা প্রভাব কতটুকু বা মেকানিজম কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। গ্যারেন্টি বা ট্রেড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর ক্ষেত্রে পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্স অথবা এক্সপোর্টারদের ক্ষেত্রে ইসলামী ব্যাংকিং মেকানিজমে কোন কোন ফিচার বা ইনভেস্টমেন্ট ফি প্রোডাক্ট অফার করা হয় সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। সর্বশেষ ইসলামী ব্যাংকিং এ প্রফিট শেয়ারিং বা প্রফিট ক্যালকুলেশনটা আসলে কোন মেকানিজমে করা হয় সেই মেকানিজমটা নিয়ে। তাহলে কমপ্লিট এতটুকু জিনিস শেষ হলে যারা কনভেনশনাল ব্যাংকে কাজ করছেন অথবা ইসলামী ব্যাংকিং এর একদম ডিপতে কাজ করছেন তাদেরও পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দুইটা ক্লাস, আজকের একটা ক্লাস, নেক্সট ফ্রাইডেতে আরেকটা ক্লাস, এই দুইটা ক্লাসে আমরা টোটাল ইসলামী ব্যাংকিংটা কভার করবো। তারপরে আমরা ইনভেস্টমেন্টে চলে যাব এবং তারপরে ফরেন ট্রেডের কাজটা করবো। ইন দ্য মিন টাইম আমি একটু বলে রাখি, আমি জানি না, সো আমরা শুরু করছি আমাদের এই প্ল্যান অনুযায়ী দুইটা ক্লাসের প্রথম ক্লাস, প্রথম পার্টে আমরা কথা বলছি। এটা হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ ইসলামী ব্যাংকিং, এক্সপ্লেন দ্য কোর প্রিন্সিপালস অফ ইসলামী ব্যাংকিং, মেক ডিফারেন্স বিটুইন ইসলামী ব্যাংকিং এন্ড কনভেনশনাল ব্যাংকিং। যারা কনভেনশনাল ব্যাংকে কাজ করেন প্লিজ কনসেপ্টগুলি আপনার যদি থাকে এটা আপনার জন্য ইন ফিউচারে ভ্যালু অ্যাড করবে, নিজের লাইফে ইটার্নাল লাইফে ভ্যালু অ্যাড করবে, আপনি অন্য কোনো ব্যাংকে সুইচের ক্ষেত্রে ভ্যালু অ্যাড করবে। সো কেউ যদি মনে করেন যে ভাইয়া আমি তো কনভেনশনাল ব্যাংকে চাকরি করি সো এটা আমার জন্য খুব বেশি মনে হয় পার্টিনেন্ট না, প্লিজ এটা আপনার জন্য বেশি পার্টিনেন্ট, কারণ আপনার জন্য এই শীট, এই কনসেপ্ট, এই ওপিনিয়ন গুলি আপনাকে হয়তো নতুন একটা পোটেনশিয়ালিটি ক্রিয়েট করতে সহযোগিতা করবে। এবং আপনারা দেখবেন আমরা খুব সহজে ব্যাখ্যা করবো প্রত্যেকটা জায়গায়, রিয়েল এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা ফিচার নিয়ে আমরা কথা বলবো। সো যদি মনোযোগ দেন ক্লাস ইজ সো ইজি এবং এটা আপনার জন্য খুব কনভিনিয়েন্ট ক্লাসও। যারা ইসলামী ব্যাংকিং আছে তাদের জন্য তো প্রায়োরিটি সেট আপ আছে, যারা কনভেনশনাল ব্যাংকে আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা একটু মেক শিওর করবেন যদি আপনারা ওপিনিয়ন গুলি কনসেপ্ট গুলি বুঝতে পারেন, এটা আপনার জন্য ভ্যালু অ্যাড করবে, হয়তো এখন না হলেও ইন ফিউচার। ইসলামী ব্যাংকিং বলতে কি বোঝায়? ইসলামী ব্যাংকিং হচ্ছে এমন একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম যেটা আসলে ইসলামিক ল, ইসলামিক ল অর্থাৎ ইসলামিক শরিয়া বেসড যে ল আছে সেই লটাকে ফলো করে যে ব্যাংকিংটা পরিচালনা করা হয় সেটাকে বলা হয় ইসলামী ব্যাংকিং। খুব সিম্পল কথা, যদি আমি বলি হাইলাইটেড ওয়ার্ড কি, এখানে হাইলাইটেড ওয়ার্ড হচ্ছে ইসলামিক ল বা শরিয়া, কারণ ইসলামিক ল বা শরিয়াতে একটা নির্দিষ্ট নিয়মে ব্যাংকিং করার কথা বলা আছে, কারণ ব্যাংকিং কে সেখানে একসেপ্টেড বা বৈধ বলা আছে কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে সেই ব্যাংকিংটা পরিচালনা করার কথা বলা হয়েছে। তাহলে কোনো দেশের বা কোনো ব্যাংকিং সিস্টেম যদি ইসলামিক ল বা শরিয়ার উপর বেস করে, অ্যাকর্ডিং টু ইসলামিক ল অ্যান্ড শরিয়ার উপর বেস করে যদি ব্যাংকিং পরিচালনা করে তাহলেই সেই ব্যাংকিংটা আমি ইসলামী ব্যাংকিং বলতে পারি। তাহলে আমাদের দেশে আমরা যেই যে কটা ইসলামী ব্যাংককে দেখি তারা আসলে শরিয়া ল বা ইসলামিক ল কে ফলো করে তার ব্যাংকিং পরিচালনা করার চেষ্টা করে। ইসলামী ব্যাংকিং, কোন একটা ব্যাংক যে ইসলামী ব্যাংকিং শরিয়া ফলো করে ব্যাংকিং পরিচালনা করবে, এই ইসলামী ব্যাংকিং কোন কোন কোর প্রিন্সিপালের উপর স্ট্যান্ড হয়ে ইসলামী ব্যাংকিংটা পরিচালনা করে, অথবা ইসলামী ব্যাংকিং পরিচালনার ক্ষেত্রে এটার সবচেয়ে মূল বেস গুলি কি কি সেইগুলি নিয়ে আমরা একটা আলোচনা করব। এটা পরীক্ষা আসে যে কোর প্রিন্সিপাল অফ ইসলামী ব্যাংকিং, এটাকে আপনি যদি আবার একটু ডাইভার্ট করে লিখেন যে ফিচার অফ ইসলামী ব্যাংকিং তাহলে কিন্তু হবে একই আনসার। তাহলে কোর প্রিন্সিপাল অফ ইসলামী ব্যাংকিং, প্রিন্সিপাল মানে মতাদর্শ, আদর্শ, কোর মানে মূল। তাহলে ইসলামী ব্যাংকিং কোন মতাদর্শ বা কোন মূল নিয়মগুলির উপর বেস করে ইসলামী ব্যাংকিং পরিচালনা করে সেইগুলিকে বলা হয় কোর প্রিন্সিপাল অফ ইসলামী ব্যাংকিং। আমরা এখন কোর প্রিন্সিপাল অফ ইসলামী ব্যাংকিং নিয়ে আলোচনা করব। প্রথম কোর প্রিন্সিপাল হচ্ছে প্রহিবিশন অফ ইন্টারেস্ট। ইন্টারেস্টের আরবি ভাষায় এটাকে আমরা বলি রিবা, অর্থাৎ সম্পূর্ণরূপে ইন্টারেস্ট বা সুদটা
নিষিদ্ধ। এটা হচ্ছে ইসলামী ব্যাংকিং এর 1 নম্বর কোর প্রিন্সিপাল। 2 নম্বর কোর প্রিন্সিপাল হচ্ছে প্রফিট অ্যান্ড লস শেয়ারিং। এখানে প্রফিট এবং লস শেয়ারিং এর অব্লিগেশনসটা দেওয়া থাকে, অর্থাৎ একটা পার্টিকে, কারণ আমরা যখন বিজনেস করব ব্যাংক বা কাস্টমার, একটা পার্টিকে এক্সট্রিম বেনিফিটস দেওয়া হয় না। যদি কোনো একটা প্রজেক্টে, কোনো একটা ইনভেস্টমেন্টে প্রফিট হয়, তাহলে তারা দুজন যেই রেশিও আকারে প্রফিট শেয়ার করার কথা এগ্রিমেন্টে যেভাবে বলা আছে সেভাবে শেয়ার করবে। যদি সেখানে লস হয়, তাহলেও তারা প্রিডিটারমাইন্ড রেশিও আকারে সেটা শেয়ার করবে। অর্থাৎ প্রফিট এবং লস দুই ধরনের রিস্কই দুইটা পার্টি, যে দুইটা পার্টি ইনভলভ থাকে তাদের মধ্যে তাদের প্রিডিটারমাইন্ড রেশিও অনুযায়ী বন্টন করে, যেটা কনভেনশনাল ব্যাংকে সাধারণত থাকে না। কনভেনশনাল ব্যাংকে কাস্টমার শুধু প্রফিট গেইন করে, যদি যত লসের ইস্যু থাকে সেটা সাধারণত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গেইন কাট করতে হয়। ইন দ্যাট রিগার্ডস ডেফিনেটলি ইসলামী ব্যাংকিং এর এই ফিচারটা কনভেনশনাল ব্যাংকিং এর চেয়ে ভালো, কারণ এটা ইথিক্যাল বা দুইটাকে সমবন্টন, ডিসক্রিমিনেশন করে না, সমবন্টন দুইটা পার্টিকে সমানভাবে প্রায়োরিটি দেওয়া হয়। ইথিক্যাল ইনভেস্টমেন্ট, ইসলামী ব্যাংকিং এ যত ধরনের ইনভেস্টমেন্ট করা হবে, কোনো ধরনের আনইথিক্যাল এবং হার্মফুল অ্যাক্টিভিটিসে ইনভেস্ট করা যাবে না। ইথিক্যাল ইথিক্যাল ইনভেস্টমেন্ট বলা হয় এটাকে, যেমন অ্যালকোহল, গেমলিং বা ওয়েফেন্স, যেগুলি সাধারণত সোশ্যাল ডিস্ট্রাকশন ক্রিয়েট করে অথবা সামাজিক বৈরতা, সামাজিক বৈষম্য, সামাজিক অরাজকতা, অশান্তি ক্রিয়েট করে, যে সকল ইনভেস্টমেন্ট মেকানিজম, সেগুলিতে সাধারণত ইসলামিক ব্যাংকিং এ ইনভেস্ট করা যায় না। রিস্ক শেয়ারিং, ইনভেস্টমেন্ট ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে রিস্ক শেয়ারিং এর অপশনটা রাখা হয়েছে। রিস্ক শেয়ারিং অনেকখানি প্রফিট এবং লস শেয়ারিং এর মতো। আগেরটা যেমন প্রফিট এবং লস যা হয় শেয়ার করবে, ঠিক তেমনি কোন একটা বিজনেসে গেলে কম বেশি রিস্কের ইস্যুটা থাকবে। রিস্ক যে ইনভেস্ট করবে সেই পুরোটা নিবে এমন কোনো কথা না, সেইটার রিস্কটা কাস্টমারকেও দেওয়ার ব্যাপারে এখানে বলা হয়েছে, কারণ আলটিমেটলি কাস্টমারের ফান্ড, কাস্টমারের ইনভলভমেন্ট সেখানে থাকছে। সো রিস্ক শেয়ারিং এর ক্ষেত্র কাস্টমার এবং ব্যাংকের মধ্যে প্রি ডিটারমাইন্ড কন্ডিশন অনুযায়ী রিস্ক শেয়ারিং এর কথা বলা হয়েছে, যেটা কনভেনশনাল ব্যাংকে রিস্ক শেয়ারিং এর কথাটা বলা থাকে না, সেটা পুরোটাই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের উপরে স্ট্যান্ড থাকে। দেন ট্রান্সপারেন্সি অ্যান্ড ফেয়ারনেস, এখানে ট্রান্সপারেন্সি অ্যান্ড ফেয়ারনেস কে প্রায়োরিটি দেওয়া হয়। ট্রান্সপারেন্সি অ্যান্ড ফেয়ারনেস কে প্রায়োরিটি দেওয়া হয়, এবং এটার এখানে কোনো ধরনের উইন্ডো ড্রেসিং অথবা অন্য কোনো ইনভেস্টমেন্ট, অন্য কোনো ট্রানজেকশন যেটা ইথিক্যাল না, যেটার মধ্যে, যেটার পিছনে জাস্টিফাইবল লজিক নাই, সেই ধরনের কোনো অ্যাক্টিভিটি সাধারণত এখানে পারফর্মস করা হয়। অ্যাসেট বেসড ফাইন্যান্সিং, ইসলামী ব্যাংকিং এ যে ফাইন্যান্সিংটা করা হয় সেটা সব সময় অ্যাসেট বেসড ফাইন্যান্সিংটা করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টোন ইট ইজ। আপনি যেখানে ফাইন্যান্স করবেন, এটা ভিজিবল, লিগ্যাল, ফিজিক্যাল অ্যাসেট থাকতে হবে। অ্যাসেট বহির্ভূত কোনো জিনিসের উপর ফাইন্যান্সিং করা যায় না। দেখেন আমি এটা বলি, ট্রানজেকশন মাস্ট বি লিঙ্কড টু এ ট্রানজিবল অ্যাসেট। একটা অ্যাসেটের উপর বেস করে ট্রানজেকশন করতে পারে, হোয়াট এভার দ্যাট ওয়ান, সেটা যে যেই যাই হোক না কেন, শুধুমাত্র শরিয়া বহির্ভূত অ্যাসেট না হলেই হবে, বাট এটা ফিজিক্যাল প্রেজেন্স থাকতে হবে। মানি ইজ নট কনসিডার্ড অ্যাজ অ্যাসেট ইন ইট ইটসেলফ। টাকাকে আমরা কখনো একটা অ্যাসেট হিসেবে ট্রিট করতে পারবো না। সুতরাং টাকার উপরে ইনভেস্টমেন্ট করলে সেটা কিন্তু শরিয়া বেসড ব্যাংকিং বা ইসলামী ব্যাংকিং অনুযায়ী বৈধ না, যেটা কনভেনশনাল ব্যাংকে টাকার উপর ইনভেস্টমেন্ট করা হয়, কিন্তু শরিয়া বেসড ব্যাংকিং এ যে কোনো অ্যাসেটের উপরে ইনভেস্টমেন্ট করতে হবে। সোশ্যাল রেসপন্সিবিলিটি, শরিয়া বেসড ব্যাংকিং এ সোশ্যাল রেসপন্সিবিলিটিটাকে প্রায়োরিটি দেওয়া হয়, এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলেন, সোশ্যাল বিভিন্ন বেনিফিশিয়াল প্রজেক্টে তারা সাধারণত ইনভেস্টমেন্ট করার ব্যাপারে করে। এগুলি হচ্ছে শরিয়া বেসড ব্যাংক, ইসলামী ব্যাংকিং এর কোর প্রিন্সিপাল। তাহলে যদি আমি একটু প্রথম থেকে আবার আসি, প্রথম হচ্ছে সুদ বা ইন্টারেস্ট আর কমপ্লিটলি প্রহিবিটেড। প্রফিট অ্যান্ড লস শেয়ারিং করার অপশন থাকে, সাথে সাথে এটার সাথে আমরা পড়ে দেবো রিস্কও শেয়ারিং করার অপশন থাকে। তাহলে প্রফিট, লস, রিস্ক শেয়ারিং এর অপশন। ইথিক্যাল ইনভেস্টমেন্ট মানে বৈধ যে জায়গাগুলিতে ইনভেস্ট করা যাবে সেগুলিতেই শুধু ইনভেস্ট করা যা হবে, সকল কিছুতে ইনভেস্ট করা যাবে না। তারপরে হচ্ছে এখানে ট্রান্সপারেন্সি এন্ড ফেয়ারনেসটাকে প্রায়োরিটি দেওয়া হয়। খুব ইম্পর্টেন্ট, এখানে এসেট বেস ফাইন্যান্সিং হয়, মানির উপর ফাইন্যান্সিং হয় না, ফিজিক্যাল বা ট্রানজিবল অ্যাসেটের উপর বেস করে ফাইন্যান্সিংটা হয়। সোশ্যাল রেসপন্সিবিলিটিটাকে এখানে প্রায়োরিটি দেওয়া হয়। আরো যদি মনে করেন যে ভাই আরো কি পয়েন্ট আছে, অনেক পয়েন্ট আছে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যদি বলেন, তাহলে জাকাত নামক একটা বিশেষ ফিচার এখানে অ্যাড করা হয়। আমরা সবাই জানি
আমাদের যে ইসলামিক ভিত্তি আছে তার মধ্যে জাকাত একটা অন্যতম ভিত্তি, সেটাকেও ইসলামী ব্যাংকিং তাদের সেখানে অ্যাড করে জাকাতটাকে, যে জাকাত নির্দিষ্ট একটা নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানের সম্পদের উপর জাকাত প্রদান করা হয়, যেটা কনভেনশনাল ব্যাংকে সাধারণত করা হয়। তাহলে কোর প্রিন্সিপালকে যদি আমি সামারি করি, আমি কোন কোন পয়েন্ট মনে রাখবো বা আপনার কোন কোন পয়েন্ট মনে রাখবো? লেট মি রেসপন্স, কেউ একজন আমাকে বলতে হবে আমি বলার পরে। আমি জাস্ট 6টা পয়েন্ট বলবো, 7টা পয়েন্ট বলবো, আপনি দেখেন এগুলি নিজে বলতে পারেন কিনা। প্রথম, ইন্টারেস্টটা প্রহিবিটেড। ইন্টারেস্ট আরবি ভাষায় রিবা, আপনি রিবা বলতে হবে এমন কোনো কথা না। ইনভেস্টমেন্টটা, ইন্টারেস্টটা প্রহিবিটেড, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে প্রফিট এবং লসটা শেয়ার করার অপশন থাকে, রিস্কটা শেয়ার করার অপশন থাকে। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে যে কোনো ট্রানজিবল বা ফিজিক্যাল অ্যাসেটের উপর ইনভেস্টমেন্ট করতে হবে। 4 নম্বর, শরিয়া বৈধ প্রজেক্টগুলি বা সম্পদগুলি বা মেকানিজমের মাধ্যমে ইনভেস্টমেন্ট করতে হবে, মানে যেটাকে ইথিক্যাল ইনভেস্টমেন্ট বলে। অবৈধ যে সকল প্রজেক্ট আছে বা প্রোডাক্ট আছে সেগুলিতে ইনভেস্টমেন্ট করা যাবে না। 5। 6 নম্বর হচ্ছে জাকাতকে এখানে প্রায়োরিটি দেওয়া হয়। 6। 7 নম্বর হচ্ছে ট্রান্সপারেন্সিটা এখানে দেখার চেষ্টা করা হয়, যদিও কনভেনশনাল ব্যাংকেও ট্রান্সপারেন্সি দেখার ব্যাপারটায় দ্বিমত করা হয়নি, বাট এখানে একটু ক্লিয়ার করে বলা হয়েছে। 8 নম্বর হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটিটাকে এনশিওর করার বা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করা। এই হচ্ছে ইসলামী ব্যাংকিং এর 8টা কোর প্রিন্সিপাল। কেউ যদি আমাকে একটু রেসপন্স করতেন প্লিজ, যে কোনো একজন। জি, যা আসসালামু আলাইকুম। জি, আসলাম। বলছি আমি। জি, ইন্টারেস্ট এখানে প্রহিবিটেড। তারপরে হচ্ছে এখানে প্রফিট শেয়ারিং হয়, এখানে রিস্ক শেয়ারিং হয়। তারপরে হচ্ছে এখানে ইথিক্যাল ব্যাংকিং হয়, অ্যাসেট ব্যাংক ব্যাংকিং হবে। জাকাত মেকানিজম এখানে ইম- আহ, ইন্টার- একটা এলিমেন্ট হিসেবে কাজ করে। তারপরে হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি দেওয়া হয়, ট্রান্সপারেন্সিটাকে নিশ্চিত করা হয়। কটা হলো ভাইয়া তাহলে? ইন্টারেস্ট, প্রফিট, রিস্ক, তারপর হচ্ছে অ্যাসেট বেসড, ইথিক্যাল ব্যাংকিং, জাকাত, ট্রান্সপারেন্সি, সোশ্যাল রেসপন্সিবিলিটি। সোশ্যাল রেসপন্সিবিলিটি। থ্যাংক ইউ সো মাচ, ভেরি ভেরি গুড। আচ্ছা, মানে কমপ্লিট আমার কাছে, মানে আমার অ্যান্সারটা শুনে মনে হচ্ছে যে আমি খুব, মানে আপনাদের বোঝানোর জায়গাটা খুব ক্লিয়ার হয়েছে। প্লিজ, এটা থ্যাংক ইউ খুবই ভাইয়া। খুবই খুবই ইন্টারেস্টিং পড়া। যদি আপনি একটু ভালোভাবে পড়তে পারেন, আপনার আমরা আরো একটু পরে গেলে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় আমরা রিয়েল এক্সাম্পল নিয়ে কথা বলবো এবং না বোঝার কোনো সুযোগ নাই। আপনি যদি এই 6-7টা পয়েন্ট মনে রাখেন ইসলামী ব্যাংকিং নিয়ে, যে কোনো জায়গায় যখনই যেই প্রশ্নই আপনাকে করে, আপনি কিন্তু এটার অ্যান্সারটা খুব ইজিলি দিতে পারবেন। প্রফিট শেয়ারিং এর সাথে অবশ্যই লস কথাটাকেও আমরা অ্যাড করবো, কারণ কনভেনশনাল ব্যাংকের সাথে এটার পার্থক্যই হচ্ছে কনভেনশনাল ব্যাংকে লস শেয়ারিং এর কথাটা বলে না, প্রফিট শেয়ারিং করে দুজনই। কিন্তু লস শেয়ারিং এর ব্যাপারে কনভেনশনাল ব্যাংক পুরোটাই ব্যাংকের উপর যায়, বাট ইসলামী ব্যাংকিং দুজনকেই লস শেয়ারিং এর ব্যাপারটা নিয়ে আসে। ওকে, তাহলে এবার আমরা ইসলামী ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংকের মধ্যে যদি পার্থক্য আলোচনা করি, আপনারা প্রায় নিজেরাই নিজেরাই বলতে পারবেন। একটু আগে ভাইয়া যে পয়েন্টগুলি বলেছেন, আমরা আসলে সেই পয়েন্টগুলিকে যদি বলি যে এটাকে আমি পার্থক্য আকারে বলবো, তাহলে এখানে সেরকম করে বলতে পারে। ওই 8টা পয়েন্টকে যদি মনে করেন যে পার্থক্য আকারে বলতে চান, তাহলে বলতে পারেন। একদম ফর্মেটিভ, একদম কি পয়েন্ট দিয়ে আমি এখানে 5-6টা পয়েন্ট ব্যাখ্যা করেছি। আমি বলেছি ইসলামী ব্যাংকিং ইন্টারেস্ট প্রহিবিটেড, জানেন। কনভেনশনাল ব্যাংকিং এ ইন্টারেস্ট বেসড ব্যাংকিং হয়। ইসলামী ব্যাংকিং এ প্রফিট এবং রিস্ক শেয়ারিং হয়, লস শেয়ারিং হয়। কনভেনশনাল ব্যাংকে বড়োয়ার পেয়ার্স রিস্ক, বড়োয়ার রিস্ক পেয়ার করে, সেখানে সাধারণত লসটা শেয়ার হয় না। ইসলামী ব্যাংকিং এ ইথিক্যাল ইনভেস্টমেন্টের প্রায়োরিটি দেওয়া হয়, বা ইথিক্যাল ইনভেস্টমেন্টে সাধারণত ইসলামী ব্যাংক কাজ করে। কনভেনশনাল ব্যাংক ইথিক্যাল না, যে কোনো প্রজেক্টেই তারা আসলে ফাইন্যান্সের ব্যাপারে কোনো ধরনের ব্যারিয়ার নাই। ইসলামী ব্যাংকিং ইসলামিক ল এবং শরিয়া কে শরিয়ার নিয়মকে ফলো করার চেষ্টা করে। কনভেনশনাল ব্যাংক সাধারণত এই টাইপের লোকাল বা ইন্টারন্যাশনাল যে রেগুলেশনস আছে সেগুলি ফলো করার চেষ্টা করে, স্পেসিফিকলি ইসলামিক ল এবং শরিয়াকে ফলো করার ব্যাপারে তাদের কোনো অব্লিগেশনস থাকে না। ইসলামী ব্যাংকিং এ সোশ্যাল জাস্টিস, ফেয়ারনেস এবং ইথিক্যাল কন্ডাক্টটাকে প্রায়োরিটি দেওয়া হয়। কনভেনশনাল ব্যাংকে সোশ্যাল রেসপন্সিবিলিটিটাকে প্রায়োরিটি দেওয়া হয়। এটাকে অন্য ইসলামী ব্যাংক যেভাবে প্রায়োরিটি দেয় সেভাবে সাধারণত প্রায়োরিটি দেওয়ার অনেক ক্ষেত্রে চেষ্টা করা হয় না, মানে শো আপের জিনিসগুলিতে যায় এই টাইপের জিনিস হয়।
এটা আমরা হচ্ছে ফর্মাল একটা ব্যাখ্যা দিয়েছি। আপনি যদি মনে করেন যে ভাইয়া এটা যেটা আমি পড়েছি এটা ভালো বুঝেছি, তাহলে এখান থেকে আমরা যাই। ইসলামী ব্যাংকিং এ প্রফিট এবং ইন্টারেস্ট অবৈধ, প্রহিবিটেড। কনভেনশনাল ব্যাংকিং এটা অবৈধ না। ইসলামী ব্যাংকিং এ প্রফিট এবং লস শেয়ারিং হয়, কনভেনশনাল ব্যাংকিং এ প্রফিটটা শেয়ারিং এর কথা বলা হয়, বা লস শেয়ারিং এর কথা বলা হয় না। ইসলামী ব্যাংকিং এ ইথিক্যাল ইনভেস্টমেন্টের ব্যাপারে প্রায়োরিটি দেওয়া হয়। শরিয়া অবৈধ প্রজেক্ট বা প্রোডাক্টে ইনভেস্ট করা যায় না। কনভেনশনাল ব্যাংকে এরকম কোনো নাই। যে কোনো ইনভেস্টমেন্ট, যে কোনো প্রোডাক্টে ইনভেস্ট করা যায়। শরিয়া বেস ব্যাংকিং এ রিস্ক শেয়ারিং হয়, ইসলামী ব্যাংকিং সরি হ্যাঁ, শরিয়া বেস ব্যাংকিং এ রিস্ক শেয়ারিং হয়, কনভেনশনাল ব্যাংকে রিস্ক শেয়ারিং এর অপশনটা নাই, পুরোটাই বড়োয়ারের উপর ডিপেন্ড করে। ট্রান্সপারেন্সি এন্ড ফেয়ারনেস এর ব্যাপারটা ওরকম পার্থক্য আকারে আমি লেখার চেষ্টা করছি না, কারণ কনভেনশনাল ব্যাংকও ট্রান্সপারেন্সির ব্যাপারটাতে যথেষ্ট কনসার্ন থাকে। অ্যাসেট বেসড ফাইন্যান্সিং এটা খুব ইম্পর্টেন্ট। ইসলামী ব্যাংকিং অ্যাসেট বেসড ফাইন্যান্সিং এর উপর ডিপেন্ডেবল থাকে। এরা মানির উপর সাধারণত কোনো ধরনের ফাইন্যান্সিং বা ইনভেস্টমেন্ট করে না। কনভেনশনাল ব্যাংক অ্যাসেট এবং মানি দুইটার উপরে ইনভেস্টমেন্ট করে। সোশ্যাল রেসপন্সিবিলিটিটাকে আমি পার্থক্য আকারে লিখবো না, কারণ দুইটা পার্টি আসলে এটাকে একদম ম্যাটিকুলাসলি হয়তো ইসলামী ব্যাংক ফলো করার চেষ্টা করে, বাট কনভেনশনাল ব্যাংকও সোশ্যাল রেসপন্সিবিলিটিটাকে এনশিওর করার চেষ্টা করে। তাহলে এখান থেকে আমি দুইটা পয়েন্ট বাদ দিয়েছি পার্থক্যের ক্ষেত্রে। ট্রান্সপারেন্সি এন্ড ফেয়ারনেস যেহেতু দুইটা ব্যাংকই করে, এটাকে আমি বাদ দিয়েছি। সোশ্যাল রেসপন্সিবিলিটি যেহেতু দুইটা ব্যাংকই করে, আমি এটাকে বাদ দিয়েছি। আরেকটা পয়েন্ট আমি বলেছি জাকাত। জাকাতটা কনভেনশনাল ব্যাংকে জাকাতের কোনো সিস্টেম নাই, সো এটাকে আমি পার্থক্য হিসেবে অ্যাড করতে পারি। ইসলামী ব্যাংকিং এ জাকাতটাকে প্রায়োরিটি দেওয়া হয়, কনভেনশনাল ব্যাংকে জাকাতটাকে প্রায়োরিটি দেওয়া হয় না। কেউ যদি মনে করেন, আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, আমি একটু বলে রাখি। সেটা হচ্ছে কনভেনশনাল ব্যাংকে চক্রবৃদ্ধি মুনাফার ক্যালকুলেশনটা করা হয়। চক্রবৃদ্ধি মুনাফা, মুনাফার উপরে আবার মুনাফা ক্যালকুলেশন করা হয়। ইসলামী ব্যাংকিং এ কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাটাকে প্রায়োরিটি দেওয়া হয়। এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট ইস্যুস। মানে ধরেন আমি যদি এক্সাম্পল দিই, ধরেন আপনি 100 টাকা ইনভেস্ট করেছেন কোথাও। আহ 6 মাস পরে আপনার এটার এগেনস্টে ইনস্টলমেন্ট দেওয়ার কথা, আপনি ইনস্টলমেন্ট দিতে পারেননি। আপনার 6 মাস পরে আপনার অ্যামাউন্ট হয়ে গেছে, ধরেন 10 টাকা ইনস্টলমেন্ট দেওয়ার কথা, 110 টাকা। তাহলে 6 মাস পরে যদি আবার এটা না দিতে পারেন, তাহলে কনভেনশনাল ব্যাংকে 110 টাকার উপর আপনার ইন্টারেস্ট, আবার 1 মাস পরে যদি আরো 3 টাকা ইন্টারেস্ট হয়, 113 টাকার উপর ইন্টারেস্ট কাউন্ট হয়। এভাবে চক্রবৃদ্ধি আকারে ইন্টারেস্ট কাউন্ট। বাট ইসলামী ব্যাংকিং এ যখন আপনি কোনো কারণে যদি কোনো ফাইন্যান্স আপনি প্রপার ওয়েতে দিতে না পারেন, তাহলে এই চক্রবৃদ্ধি আকারে আপনার উপর সাধারণত প্রফিট ক্যালকুলেশন করা হয় না। এটা কিন্তু খুব স্মার্টলি ইসলামী ব্যাংকিং যে ব্যালেন্স করার চেষ্টা করে, ফেয়ারনেসটাকে প্রায়োরিটি দেয়, এটার একটা জ্বলন্ত উদাহরণ। সো 1 নম্বর প্রশ্নের মোটামুটি আমাদের ব্যাখ্যা শেষ, যেখানে আমরা ইসলামী ব্যাংকিং কাকে বলে এবং ইসলামী ব্যাংকিং এর কোর প্রিন্সিপাল গুলি কি কি, কনভেনশনাল ব্যাংক এবং ইসলামী ব্যাংকের মধ্যে পার্থক্য কি, এটা নিয়ে আমরা আলোচনা শেষ করছি। সেকেন্ড কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে সোর্স অফ শরিয়া, শরিয়ার মূল সোর্স গুলি কি কি, সেই 4টা সোর্সকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা যদিও যারা, আমরা তো সবাই ম্যাক্সিমামই মুসলিম, আমরা 4টা শরিয়া সোর্সই জানি। আমরা একটু এখন জাস্ট এক্সাম্পল দিয়ে, একটা এক্সাম্পল দিয়ে মাথায় রাখবো, তাহলে পরীক্ষার হলে কখনো ভুল হবে না। অন্য পরীক্ষা না, আপনি এটা 5 বছর পরে আর ভুলবেন না। যদি আমি একটা এক্সাম্পলটা নিতে হবে রিয়েল টাইমের সাথে, রিয়েল 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 লাইফের সাথে, তাহলে এটা আপনার জন্য বেশি কনভিনিয়েন্ট হবে। মানে একটা মানে ফিক্সড অথবা যেটা রিয়েলিস্টিক না, প্র্যাগমেটিক না, এরকম একটা এক্সাম্পল যদি আপনি নেন, সেটা আপনার জন্য খুব বেশি ইফেক্টিভ হবে। আমরা রিয়েল এক্সাম্পল দিয়ে এই 4টা সোর্স অফ শরিয়া ব্যাখ্যা করার চেষ্টা করব। শরিয়ার সোর্স হচ্ছে 4টা। একটা হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা, ইয়াস। কোরআনের নিচে দেখেন এখানে লেখা আছে বুক অফ আল্লাহ, এটা মানে আল্লাহ প্রদত্ত গ্রন্থ। সুন্নাহ মানে হচ্ছে প্র্যাকটিসেস অফ দ্য হোলি প্রফিট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, আচরণ, ব্যবহার, কার্যবিধি, টোটাল অ্যাক্টিভিটিস এর সামষ্টিক হচ্ছে সুন্নাহ। ইজমা হচ্ছে অ্যাপ্রুভাল অ্যান্ড এগ্রিড ওপিনিয়ন অফ দ্য মুসলিম জুরিস্ট। কোনো একটা অঞ্চলের অথবা মুসলিম স্কলার্স যারা আছেন তাদের ঐক্যমত বা তাদের মতামতকে বলা হয় ইজমা। আমি আরেকটু ব্যাখ্যা করব, এক্সাম্পল সহ গেলে আরেকটু আপনাদের ইজি হবে। কিয়াস হচ্ছে অ্যানালজি ফ্রম দ্য কোরআন, সুন্নাহ অ্যান্ড ইজমা। কোরআন, সুন্নাহ এবং ইজমার উপর বেস করে ফার্দার যে ব্যাখ্যা যেখানে উপস্থাপন করা হয় সেটাকে বলা হয় কিয়াস। এবার আমরা 4টা পয়েন্ট যদি এবার ব্যাখ্যা করি, প্রথমে আসি কোরআন।
কোরআন নিয়ে আমার মনে হয় বেশি কথা বলার নাই। কারণ আল্লাহ প্রদত্ত গ্রন্থ। আল্লাহ আসলে বিভিন্ন সময় বিভিন্ন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিয়েছেন, সেটা সামষ্টিক রূপ, মানে রূপটাই হচ্ছে আসলে কোরআনে এসছে। কোরআনের ক্ষেত্রে যদি আমি বলি, কোরআনে যেমন কোরআন প্রহিবিটস থিপ এন্ড স্পেসিফাইডস পানিশমেন্ট ফর দেম। একটা এক্সাম্পল করে কোরআনে ধরেন বলা আছে চুরি করলে, চুরি করা একটা অপরাধ এবং এটার পানিশমেন্টটা কিভাবে করা হবে। অথবা আরো বিভিন্ন ইথিক্স, লিগ্যাল প্রিন্সিপাল, থিওরি, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এর কথা বলা আছে। মানে টোটাল লাইফের A to Z অ্যাক্টিভিটিসটা কিভাবে পরিচালিত হবে, তার সামারি ইনস্ট্রাকশনটা কোরআনে দেওয়া আছে। এটা আল্লাহ প্রদত্ত গ্রন্থ। এটা নিয়ে আর আমরা ডিটেইল বলার মনে হয় কিছু নাই। সুন্নাহ, সুন্নাহ আমি আগেই বলেছি, হযরত মুহাম্মদের কথা, কাজ, আচরণকে আমরা সুন্নাহ বলবো। যদি আমি একটা সুন্নাহর ক্ষেত্রে একটা এক্সাম্পল দিই, দ্য কোরআন মেনশনস প্রেয়ার। কোরআনে নামাজ পড়ার কথা বলা হয়েছে, বাট কিভাবে কোন পদ্ধতিতে নামাজ পড়বে এটা কিন্তু কোরআনে বলা হয়নি। বাট সুন্নাহ ডিটেলস দ্য স্পেসিফিক টাইমিং, রুলস, নাম্বার অফ রাকাত সাইকেল ফর ইচ প্রেয়ার। কিন্তু সুন্নাহর মাধ্যমে, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা তার পরবর্তী সময় তার নির্দেশনা অনুযায়ী নামাজ কয় রাকাত, কিভাবে পড়তে হবে, নির্দেশনাগুলি উনি দিয়ে গিয়েছেন। সো সুন্নাহর আদলেই কিন্তু আমরা নামাজের, এখন যে যে নামাজ আমরা পড়ি, কয় রাকাত, কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত, এগুলি আসলে কোরআনে কিন্তু এটা বলা নাই। কোরআনে বলা আছে নামাজ পড়তে হবে, কোনটা কয় রাকাত কিভাবে পড়তে হবে, এই ইনস্ট্রাকশন গুলি আমরা পেয়েছি সুন্নাতে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশন থেকে। সো এটা হচ্ছে সুন্নার এক্সাম্পল। ইজমা, ইজমা হচ্ছে, আমি বলেছি যে ইজমা হচ্ছে কোন একটা গোষ্ঠীর শরিয়া স্কলার যারা আছেন তাদের কনসেনসাস। কনসেনসাস বাংলা অর্থ হচ্ছে ঐক্যমত। মানে কোনো একটা ইস্যু ক্রিয়েট হয়েছে, সেই ইস্যুতে কোনো একটা গ্রুপ ঐক্যমত পোষণ করে যদি কোনো কাজ করে, এবং সেটার পিছনে যদি শরিয়া ব্যাকগ্রাউন্ড থাকে, শরিয়া রেফারেন্স থাকে, তাহলে সেটাকেও অন্য যে সম্প্রদায় আছে বা অন্য যে গোষ্ঠী আছে তারা মেনে নিবেন বলে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। দেখেন বলা হচ্ছে ইজমা ইন ইসলামিক ল রেফার্স টু দ্য কনসেনসাস অফ ওপিনিয়ন, মতামতের ঐক্যমত, এবং মুসলিম স্কলার্স, বিভিন্ন মুসলিম স্কলার্সদের মধ্যে, অর দ্য মুসলিম কমিউনিটি, অর্থাৎ কিছু মুসলিম স্কলারদের মধ্যে হতে পারে অথবা একটা কমিউনিটির মধ্যে হতে পারে, অনেক পার্টিকুলার রিলিজিয়াস অর লিগ্যাল ইস্যু, ধর্মীয় অথবা আইনগত কোনো ইস্যুতে কোনো সমস্যা ক্রিয়েট হলে সেই সমস্যাটা সমাধান করার জন্য সেই অঞ্চলের ইসলামী স্কলার্স যারা আছে অথবা সেই কমিউনিটির ইসলামী স্কলার্স যারা আছে, তারা কোরআন সুন্নাহর বিভিন্ন আইন কানুন ব্যাখ্যা করে সেই রিলিজিয়াস বা লিগ্যাল ইস্যুর যদি কোনো সমাধান প্রদান করেন, তাহলে সেইটা সেই কমিউনিটি বা সেই অঞ্চল বা সেই সম্প্রদায়ের লোক মেনে নিতে বাধ্য থাকে। এটা হচ্ছে ইজমার স্পিরিট। আমি যদি একটা এক্সাম্পল বলি, আগের যুগের এক্সাম্পলের কথাই বলা হয়েছে, আমরা এখানে যে এক্সাম্পলটা দিয়েছি সেটা হচ্ছে আল্লাহ যখন বিভিন্ন ওহী প্রেরণের মাধ্যমে কোরআন মাজিদের বিভিন্ন অংশ প্রেরণ করা শুরু করেছেন, তখন সেগুলি আসলে মানে পার্টিকুলার বই আকারে কিন্তু করা ছিল না। এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগেও সেটাকে একদম পার্টিকুলার বই আকারে করা বা এই রকমের পরিকল্পনা ছিল না, কারণ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেই সকল কিছু জানতেন, সকল কিছু তার মেমোরিতে ছিল। পরবর্তীতে যখন সম্প্রদায়ের লোকজন চিন্তা করলো যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী, এটাকে কোনোভাবে ডিমোলিশ করা যাবে না এবং এটা কোনোভাবে বিকৃত করা যাবে না, সো যে যার যেখানে যেখানে যেটা যে অবস্থায় আছে সেগুলি কালেক্ট করে আমরা এটা একটা কোন পাণ্ডুলিপি বা বই আকারে তৈরি করার ব্যাপারে সবাই কনসেনসাসলি ডিসিশন নিয়েছেন। এরই প্রেক্ষাপটে কিন্তু আমরা এখন যে কোরআন পাচ্ছি পুস্তক আকারে, এটা আসছে। যদিও আগে আরো ভার্সনটা বড় ছিল বা অন্য মেকানিজমে ছিল, এখনকার মতো এত কম্পিউটারাইজ এরকম ছিল না, বাট ডিসিশনটা আসছে কমিউনিটি থেকে। এই কমিউনিটির এই ডিসিশনটাকে আমরা ইজমার এক্সাম্পল বলতে পারি, কারণ আমরা কিন্তু সেই কোরআনটাই এখন পড়ছি। এবং আমরা কিন্তু এটা বলি না যে এই কোরআনটা হাতে নেওয়ার পরে আমি বলি না যে এটা কোনো, মানে যারা এটা পাণ্ডুলিপি আকারে তৈরি করছে সেখানে কোনো ঝামেলা আছে কিনা বা অন্য কোনো ইস্যু আছে। তার মানে আমরা ইজমার ক্ষমতা বলে এটাকে মেনে নিচ্ছি। ইজমা আমাদেরকে এতটুকু এম্পাওয়ার করছে।
A common example or isma is the completion of the Quran into a single book. আমি বলেছি যে কোরআনকে সিঙ্গেল বইয়ে রূপান্তরিত করার প্রসেসটা ইসমার মাধ্যমে এসেছে, এটা ইসমার একটা জ্বলন্ত এক্সাম্পল। কিয়াস, আমি অনেকেই আমরা আহ, ইজমা এবং কিয়াসের মধ্যে একটু ভোলাটাইল বা ভোলাটে করে ফেলি যে দুইটা কি সেম জিনিস কি। না, দুইটা আসলে সেম জিনিস না। কিয়াস মিনস জাজিং বাই কম্পেয়ারিং উইথ সামথিং। কোনো একটা জিনিসের সাথে কম্পেয়ার করে কোনো একটা জায়গায় বিচার দাঁড় করানোর প্রসেসটাকে বলা হয় কিয়াস। কিয়াসের সাথে আমরা যে ওয়ার্ডটাকে খুব বেশি নেই, মানে কিয়াসের ইংরেজি হিসেবে আমরা যেটাকে নেই সেটা হচ্ছে অ্যানালজি। দেখেন লেখা আছে অ্যানালজি। অ্যানালজি মানে হচ্ছে তুলনা। কম্পারিজনের ইংরেজি হচ্ছে অ্যানালজি। মানে আমরা কম্পারিজন, যদিও অ্যানালজিকে যদি আমরা মানে শাব্দিক অর্থে ব্যাখ্যা করি তাহলে এটা বিভিন্ন রকমের হয়, উপমা হয়, সাদৃশ্য হয়, টাইপের ওয়ার্ডিং। বাট এইখানে আসলে বলা হয়েছে কম্পারিজন করা। তাহলে কম্পারিজনটা করা কি? দ্য অ্যানালজি, তুলনা তৈরি করা, ফ্রম দ্য কোরআন, সুন্নাহ এন্ড দ্য ইজমা। Chaos can be carried out only in Sharia governed state where a solution to the problem cannot be found in Quran, Sunnah and Isma. অর্থাৎ কোনো একটা ইস্যু যেটা কোরআন, সুন্নাহ এবং ইজমাতে পাওয়া যায়নি, বাট কন্টেম্পোরারি ইস্যু ক্রিয়েট হয়েছে, নতুন করে ক্রিয়েট হয়েছে, এই ইস্যুর সলিউশন দেওয়া হয় যে প্রসেসের মাধ্যমে, সেটাকে বলা হয় কিয়াস। কোনো একটা কন্টেম্পোরারি ইস্যু ক্রিয়েট হয়েছে, যদিও আমরা জানি যে কোরআনে আসলে সকল সমস্যার সমাধান একত্রে বলা আছে, কোরআনে বলা আছে সকল কিছু। হয়তো অনেক সময় কোনো লাইনের ব্যাখ্যা যারা স্কলার আছেন বা যারা ব্যাখ্যা দিচ্ছেন তারা প্রপার ওয়েতে দিতে পারছে না, দ্যাটস ওয়াই অনেকগুলি জিনিস থাকতে পারে যেটা আমরা বুঝতে পারছি যে কোরআনে ক্লিয়ার না। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কথা, কাজ এবং বাণীর মাধ্যমেও সেটা ক্লিয়ার হচ্ছে না। পরবর্তীতে ইজমাতে এসে, অর্থাৎ কোন একটা গোষ্ঠীর স্কলারদের মাধ্যমে নেওয়া ডিসিশনের মাধ্যমেও সেটা কিন্তু আমরা পাচ্ছি না বা পাইনি। এই তিন জায়গায় মিসিং। বাট একটা কন্টেম্পোরারি ইস্যু সৃষ্টি হয়েছে যেটা সমাধান করতে হবে, যেটা যদি সমাধান না করি তাহলে সমাজে নৈরাজ্য, অরাজকতা বা অশান্তি সৃষ্টি হতে পারে। এই সমস্যাটার সমাধান করার জন্য যেই ওই কোরআন, সুন্নাহ এবং ইজমার বিভিন্ন মতবাদ, ওপিনিয়ন, সিস্টেম, নলেজ, প্রিন্সিপাল, পলিসিকে অ্যাডাপ্ট করে, কম্পেয়ার করে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেই সিদ্ধান্ত নেওয়ার প্রসেসটাকে বলা হয় ইয়েস। সো খুব ইম্পর্টেন্ট একটা কথা, কোরআন এটা চেঞ্জ হওয়ার কিছু নেই, পাস্ট হিস্ট্রি, সেটা থেকে নতুন কন্টেম্পোরারি ইস্যুতে এটা আমরা অ্যাপ্লিকেশন করব। এটা মানে প্রতিনিয়ত চেঞ্জের কোনো সুযোগ নাই। সুন্নার ক্ষেত্রেও সুযোগ নাই, ইজমার ক্ষেত্রেও সুযোগ নাই, কিয়াসের ক্ষেত্রেও সুযোগ আছে। কারণ নতুন কোন সমস্যা সামনে আসবে আমাদের, সেটা আমরা কিন্তু আগে থেকে নাও জানতে পারি, এবং সেটার ব্যাখ্যা হয়তো কোরআন, সুন্নাহ, ইজমাতে এক্সপ্লিসিটলি আমরা নাও পেতে পারি। সেক্ষেত্রে কিয়াস বর্তমান এবং ভবিষ্যতের প্রতিনিয়ত আনকমন যে সমস্যা আছে সেগুলি সমাধানের জন্য কিয়াসটা প্রতিনিয়ত কাজ করে। আমি যদি একটা এক্সাম্পল দিই, মানে যারা মানে আপুরা আছেন আপনারা মাইন্ড করবেন না, মানে আমি আপনাদের একটু এক্সাম্পলটা ইজি করে দেওয়ার জন্য দিচ্ছি। আহ আমাদের নামাজ পড়ার সময় বলা আছে যে অজু করার সময় শরীরে অজু করার যে যে অংশগুলি ধৌত করতে হবে, সেই অংশগুলি পরিপূর্ণভাবে যদি ধৌত না হয় তাহলে অজু হবে না। এটা হচ্ছে আমাদের, আমরা জানি, মানে এটা যদিও কোরআন, সুন্নাহ বা ওই ইজমা কিয়াসের ওই স্টেপগুলির থেকে আমি কাভার আপ করে নিয়ে আসছি, আমরা জানি, বা এটা সুন্নাহর মাধ্যমেই আমরা কাভার আপ করেছি, যেখানে নামাজ কিভাবে পড়তে হবে, ওজুর নিয়ম কি, এটা ডিটেলটা সেখানে আমরা জেনে আসছি। সো শরীরে যে যে অংশগুলি আহ পানি দিয়ে ধৌত করতে হবে, সেই অংশগুলিতে যদি পানি না প্রবেশ করে, না মানে আপনি প্রোভাইড করে না ধৌত করেন তাহলে আপনার অজু হবে না। ঠিক আছে। এখন আগের যুগে ইজমার, সুন্নাহ ইজমার যুগে নেল পলিশটা হয়তো ছিল না। এখনকার যুগে আমরা নেল পলিশটা ব্যবহার করি। এখন নেল পলিশটা যখন আমরা ব্যবহার করি, নখের উপরে নেল পলিশটা দিলে আসলে ওই নেল পলিশটা বিভিন্ন আসলে মানে এটা ইনভেস্টিগেটেড করা হয়েছে যে ওই নেল পলিশের ভিতর দিয়ে পানি যায় না। তাহলে হিসাব অনুযায়ী যখন আপনি নখের উপর নেল পলিশ দিবেন
তখন এই নখের ভিতরে কিন্তু পানি যাচ্ছে না, কিন্তু আপনার নখের উপরেও তো ধৌত করার নিয়ম রয়েছে। যেহেতু শরীরের কোনো একটা বিন্দু যদি অধৌত থাকে, অপরিষ্কার থাকে বা ধৌত করা না হয়, তাহলে অজু হবে না। তাহলে এই যে নখের উপর নেইল পালিশ দেওয়ার কারণে আপনার যে অজু হচ্ছে না, সেটা কিন্তু কোরআন সুন্নাহ ইজমাতে আমরা প্রকারিত পাইনি। কারণ তখন তো নেইল পলিশের ট্রেডিশনটা ছিল না, নেইল পলিশের ট্রেডিশন আসছে পরে। সো কিয়াসের মাধ্যমে স্কলার্সরা বলছেন যে যেহেতু নেল পালিশ পানি প্রবাহী না, এর ভিতর দিয়ে পানি প্রবাহিত হতে পারে না, সো নেল পলিশ নখের উপর দিলে সেই হাত দিয়ে যদি আপনি উজু করেন, নখের ওই অংশটা অধৌত থেকে যায়। সো সেক্ষেত্রে আপনার পারফেক্টলি উজুটা হবে। এটা কিয়াসের রাস্তা। সো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, আমার মনে হয় না আপনাদের আর কারো কোনো ধরনের প্রবলেম থাকার ইস্যু আছে। কোয়েশ্চেন নাম্বার 3, এক্সপ্লেইন দ্য ডিপোজিট টেকিং মেকানিজম অফ ইসলামী ব্যাংকিং সিস্টেম। এবার আমরা চলে আসি আমাদের, মানে এতক্ষণ আমরা একটু আধ্যাত্মিক লাইফে ছিলাম, এবার আমরা আমাদের ব্যাংকিং লাইফে চলে আসি। আমাদের ব্যাংকে আমরা যখন ইসলামী ব্যাংকিং করি, আমরা সাধারণত কাস্টমারের কাছ থেকে ডিপোজিট নিই। আমাদের দুইটা কাজ, বড় মানে আমি যদি বলি অন অ্যান এভারেজ আমাদের দুইটা কাজ। এক নম্বর কাজ হচ্ছে আমি কাস্টমারের কাছ থেকে ডিপোজিট নিব, এবং সেই ডিপোজিট নিয়ে আমি আবার অন্য কোনো কাস্টমারকে ইনভেস্টমেন্ট দিব। ডিপোজিট যাদের কাছ থেকে নেই তাদেরকে আমি একটা প্রফিট দিব। আমি ইসলামী ব্যাংকিং এর ভাষায় কথা বলছি, মানে আপনারা যেটাকে ইন্টারেস্ট বলে, প্রফিট দিব। আর ইনভেস্টমেন্ট যাদেরকে ফান্ড দিচ্ছি তাদের কাছ থেকে একটা প্রফিট নিব। যাদের কাছ থেকে ডিপোজিট নিচ্ছি তাদেরকে প্রফিটটা একটু কম দিব, যাদের কাছ থেকে যাদেরকে ইনভেস্টমেন্ট দিচ্ছি তাদের কাছ থেকে প্রফিটটা একটু বেশি নিব। এই দুইটা প্রফিটের মাঝখানের মার্জিনের অংশটা আমার ইনকাম। এই ইনকামটা দিয়ে ব্যাংকে যারা ডিরেক্টর আছেন, ব্যাংকে যারা যারা এমপ্লয়ি আছেন, স্টেক হোল্ডার আছেন, শেয়ার হোল্ডার আছেন, তাদের ভরণ পোষণ সকল কিছু এখান থেকে যাবে। এবং ফার্দারমোর এটার মাঝখান থেকে এডিশনাল যে ফান্ডটা থাকে, ইনকামের একটা অংশ যেটা থাকে, সেটা হয়তো পরবর্তী ইনভেস্টমেন্টের জন্য যাবে, অথবা সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যাক্টিভিটির জন্য যাবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ইসলামী ব্যাংকিং এ ব্যাংকিং মেকানিজম। এখন ইনভেস্টমেন্ট করতে গিয়ে আমরা হয়তো বিভিন্ন প্রোডাক্টে ইনভেস্ট করি, তখন আমার মেকানিজমটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আবার ট্রেডে করি বিভিন্ন ইনকাম জেনারেশনের জন্য, প্রফিট জেনারেটের জন্য আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টে করি, বাট সকল কিছু শরিয়া ল এন্ড রেগুলেশন অনুযায়ী। আর ডিপোজিট যখন আমরা কাস্টমারের কাছ থেকে নিই, ইসলামী ব্যাংকিং ফেনোমেনা বা প্রসেসের মাধ্যমে আমরা যখন কাস্টমার কাছ থেকে ডিপোজিট নিই, তখন আমরা দুইটা আহ, নিয়মের মাধ্যমে ডিপোজিট নিই। একটা হচ্ছে আল ওয়াদিয়া, আর আরেকটা হচ্ছে মুদারা। দুইটা মেকানিজমের মাধ্যমে। সোজা কথা আমি জাস্ট একটু ব্যাখ্যা করব। আহ মানে হার্ডেল হবে একটা দুইটা নতুন ওয়ার্ড আমরা এখানে মনে রাখবো, আর কোনো হার্ডেল। সিভিক সেন্স এটা খুব সোজা। আমরা দুইটা মেকানিজমে কাস্টমারের কাছ থেকে ডিপোজিট, একটা হচ্ছে আলোয়া দিয়ে মেকানিজমের মাধ্যমে, আর আরেকটা হচ্ছে মুদারাবা মেকানিজম। মুদারাবা আল ওয়াদিয়া। আল ওয়াদিয়া মেকানিজমটা কি সেটা আমি প্রথমে ব্যাখ্যা করব। আল ওয়াদিয়া মেকানিজমটার আরেকটা নাম হচ্ছে সেফ কিপিং মেকানিজম। মানে আমরা রক্ষক হিসেবে কাজ করছি। কাস্টমার আমাকে ফান্ড দিচ্ছে, আমরা সেটার রক্ষক হিসেবে কাজ করছি, আমরা সেটা রক্ষা করার কাজ করি। এই ধরনের ডিপোজিট কাস্টমারের কাছ থেকে নেওয়ার পরে কাস্টমারকে এই ধরনের ডিপোজিটের জন্য আমরা কোনো প্রফিট দেই না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই ধরনের ডিপোজিট কাস্টমার যে কোনো সময় উইথড্র করতে পারে, যেটাকে মানে ব্যাংকিং এর ভাষায় বলা হয় অন ডিমান্ডে উইথড্র করতে পারে। অন ডিমান্ড, চাহিদা মাত্র তাকে আমরা দিতে পারি, বাধ্য থাকি। এইটার জন্য আলুয়া দিয়া ফান্ডের জন্য কাস্টমারকে আমরা কোনো প্রফিট দেই না। যেহেতু প্রফিট দেই না, সুতরাং লস দেওয়ার কোনো সম্ভাবনা নাই। তার মানে কাস্টমারের যেই ফান্ড থাকে সেই ফান্ডই কাস্টমারের অ্যাকাউন্টে থাকে, কাস্টমারের যখন ইচ্ছা তখন তুলতে পারে। কনভেনশনাল ব্যাংকে আমরা যে অ্যাকাউন্টটা সিডি অ্যাকাউন্ট বলি, কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট যেটা বলি, ইনভেস্ট ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে সেই অ্যাকাউন্টটাকে বলা হয় আল ওয়াদিয়া। তাহলে আল ওয়াদিয়া অ্যাকাউন্টকে যদি আমি সামারি করি, আল ওয়াদিয়া অ্যাকাউন্টকে বলা হয় সেফ কিপিং মেকানিজম, যেখানে ব্যাংক কাস্টমারের ফান্ডের রক্ষক হিসেবে কাজ করে।
কাস্টমার যখন আলোয়া দিয়ে অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ফান্ড ব্যাংকে জমা রাখে, সেই ফান্ড কাস্টমার যে কোনো সময় তুলে নিতে পারবে। সেই ফান্ডের জন্য ব্যাংক কাস্টমারকে কোনো ধরনের প্রফিট বা লস দেয় না। এটা সাধারণত কাস্টমার এবং ব্যাংকারের মধ্যে, ব্যাংকার বা কাস্টমার ফ্রিকুয়েন্টলি ফান্ডটা তোলেন, জমা নেন। এক্ষেত্রে ব্যাংক সাধারণত এই অ্যামাউন্টটা লং টার্মের ইনভেস্টমেন্টে যেতে পারে না, হয়তো অ্যাকাউন্টে টাকা আছে, কারণ এটা তো কাস্টমার যে কোনো সময় তুলে নিতে পারবে। এটা তো ইনভেস্টমেন্টে গেলে, যদি আমি কাস্টমারের, ধরেন কাস্টমার তার একটা আলওয়াদি অ্যাকাউন্টে 5 লাখ টাকা জমা দিয়েছে, এটার কন্ডিশন হচ্ছে কাস্টমার আজকে জমা দিয়েছে, একটু পরে তুলে নিতে এম্পাওয়ার্ড আছে, কোনো নির্দিষ্ট টেনর নাই। তাহলে আমি যদি এই টাকাটা ইনভেস্ট করি কোথাও, তাহলে আবার কাস্টমার চাহিদা মাত্র আমি তাকে কিভাবে দিব? যেহেতু আমি কোথাও এটা ইনভেস্টমেন্ট করার স্কোপ আমার সাথে হাতে থাকে না, মানে লজিক্যালি, দ্যাটস ওয়াই আমি এই ধরনের ফান্ডে কোনো ধরনের প্রফিট বা লস শেয়ার করি। তবে এই ধরনের অ্যাকাউন্টে যদি আপনি ধরেন প্রসেসিং ফি, সার্ভিস চার্জ আকারে কোনো ফান্ড আপনি কাস্টমার অ্যাকাউন্ট থেকে ডেবিট করেন, সেটা বৈধ, কারণ আপনি কাস্টমারকে এসএমএস দিয়ে জানিয়েছেন, আপনি কাস্টমারকে সার্ভিস দিয়েছেন, সেটার জন্য যদি আপনি কোনো ফান্ড ইনকাম করেন, সেটা বলতে আলাদা দিয়ে অ্যাকাউন্ট নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। যদি আমরা সামারি আকারে মনে রাখতে চাই, আলওয়াদি অ্যাকাউন্টকে সেফ কিপিং অ্যাকাউন্ট মেকানিজম বলা হয়। এখানে কাস্টমারের অন ডিমান্ডে ফান্ড উইথড্র করতে পারে। কাস্টমারের এই ফান্ড, যে ফান্ড কাস্টমার অ্যাকাউন্টে জমা থাকে, সেটার জন্য কাস্টমারকে সাধারণত কোনো ধরনের প্রফিট বা লস ইনকার করতে হয়। সিডির বাহিরে, মানে কারেন্ট অ্যাকাউন্টের বাহিরে যত ধরনের ডিপোজিট আমরা রিসিভ করি, সকল ডিপোজিট মুদারাবা মেকানিজমে আমরা বুঝি। সেভিংস অ্যাকাউন্ট মুদারাবা, এসএনডি অ্যাকাউন্ট মুদারাবা, ডিপোজিট মানে আমরা টার্ম ডিপোজিট যেটাকে বলি, ডিপিএস যেটাকে বলি, মুদারাবা। তারপরে হচ্ছে নির্দিষ্ট মেয়াদের আমানত যেটা নেই, মুদারাবা, সকল কিছু মুদারাবা। সিডির বাহিরে সকল ডিপোজিট যে মেকানিজম আমরা নেই, সেই মেকানিজমটাকে বলা হয় মুদারাবা মেকানিজম। একটু বুঝতে হবে ভালো করে, কারণ বুঝতে পারছেন, কোন একটা ব্যাংকের সিডি বা কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্টে ফান্ড থাকে টোটাল ব্যাংকের 1 থেকে 2%, বাকি 98%ই কিন্তু আমরা মুদারাবা মেকানিজমের মাধ্যমে নেই। সো মুদারাবা মেকানিজমটা আমাদের একটু ক্লিয়ার হতে হবে। মুদারাবা মেকানিজমের আরেকটা নাম হচ্ছে পার্টনারশিপ মেকানিজম, পার্টনারশিপ অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল। এটা হচ্ছে মুদারাবা এক মেকানিজমের একদম সার্বিক অর্থ। এটাকে বলা হয় পার্টনারশিপ মেকানিজম, যেখানে লেবার এবং ক্যাপিটাল দুইটা জিনিসকে পার্টনারশিপের মাধ্যমে। তাহলে মুদারাবা মেকানিজম হচ্ছে পার্টনারশিপ মেকানিজম। আর একটু আগে আলুয়া দিয়া মেকানিজমটাকে আমরা বলেছি সেফ কিপিং। তাহলে মুদারাবা মেকানিজম হচ্ছে পার্টনারশিপ মেকানিজম। এখানে দুইটা পার্টনার, একজন লেবার দিবে আর একজন ক্যাপিটাল দিবে। তাহলে লেবার লেবার যিনি প্রদান করেন আর ক্যাপিটাল যিনি প্রদান করেন, দুইটা পার্টির মধ্যে একটা পার্টনারশিপ ডিড হয়ে যেই এগ্রিমেন্ট হয় বা যে এগ্রিমেন্ট প্রসেস হয়, সেটাকে বলা হয় মুদারাবা। তাহলে দুইটা এন্টিটি পার্টনারশিপের মাধ্যমে মুদারাবা কন্ট্রাক্টে আসে। এই দুইটা এন্টিটি, একজন লেবার প্রদান করেন, আরেকজন ক্যাপিটাল প্রদান করেন। যিনি যিনি ক্যাপিটাল প্রদান করেন, তাকে বলা হয় সাহেবে মাল। সাহেবে মাল দেখেন লেখা আছে যেটা, অথবা তার আরেকটা নাম আছে রাব এ মাল, রাব এ মাল, এটাও বলা। অথবা আমরা যদি কনভেনশনাল ব্যাংকিং এর ভাষায় আমরা বলি ক্যাপিটাল প্রোভাইডার, যিনি ক্যাপিটাল দেয়। তাহলে তিনটে ওয়ার্ড একটু মনে রাখতে হবে: সাহেবে মাল, রাবে মাল, ক্যাপিটাল প্রোভাইডার। ক্যাপিটাল প্রোভাইডার আমার মনে থাকবে, সাহেবে মাল অথবা রাবে মাল এই ওয়ার্ডটা আমার একটু হয়তো মনে থাকবে না, কারণ ইসলামী ব্যাংকিং মেকানিজম বা ওয়ার্ড এখানে ইউজ করা হচ্ছে। কিন্তু ইসলামী ব্যাংকিং কিন্তু আপনাকে সাহেবে মাল যদি ভাইভাতে প্রশ্ন করে, আপনি যাতে অ্যান্সার দিতে পারেন। এই জন্য এই ওয়ার্ডটা একটু মনে রাখার ব্যাপারে আমি প্রায়োরিটি সেট করছি, মনে রাখলে ভালো। সো যিনি ক্যাপিটাল দিবেন তাকে বলবো সাহেবে মাল বা রাবে মাল। আর যিনি লেবার প্রদান করবেন, তাকে বলা হয় মুদারিব। পরের ওয়ার্ডই বলা হচ্ছে মুদারিব, অর ম্যানেজার, অর এজেন্ট। এই দুটো আমাদের ভাষায়, আসান ভাষায় কনভেনশনাল ওয়ার্ড। মুদারিব হচ্ছে ইসলামিক ওয়ার্ড, মুদারিব হচ্ছে ইসলামিক পার্সপেক্টিভ, আমরা এই ওয়ার্ডটা সাধারণত ব্যবহার করি। তাহলে মুদারিব হচ্ছে যিনি কাজ করবেন, ইনভেস্টমেন্ট মেকানিজম নিয়ে কাজ করবেন, অর্থাৎ কোন জায়গায় প্রজেক্ট করব, কিভাবে প্রজেক্ট করব, কোন প্রজেক্টে ইনভেস্টমেন্টে যাব, এই ডিসিশন গুলি যিনি নেবেন তাকে বলা হয় মুদারিব। আর সাহেবে মাল বা রাবে মাল হচ্ছে যিনি ক্যাপিটাল প্রোভাইডার।
তাকে বলা হয় সাহেবে মাল অথবা রাবে মাল। দুজনেই এই সাহেবে মাল আর হচ্ছে মুদারিব দুজনেই পার্টনারশিপ কন্ট্রাক্ট করছেন। এই কন্ট্রাক্টে এই কন্ট্রাক্টে তারা ইন্ডিপেন্ডেন্ট, দ্য মুদারিব উইল কন্ডাক্ট দ্য বিজনেস ইন্ডিপেন্ডেন্টলি ফলো দ্য শরিয়া প্রিন্সিপাল। তাহলে মুদারিব হচ্ছে তিনি ব্যবসা পরিচালনা করবেন, তাহলে তার কোন ব্যবসা ইনভেস্ট করবে এটা তিনি ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিতে পারবেন। তবে তিনি ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিতে গিয়ে অ্যালকোহল উৎপাদনকারী প্রতিষ্ঠানে কিন্তু ইনভেস্ট করতে পারবেন না, কারণ আমরা শুরুতেই পড়ে আসছি ইসলামী ব্যাংকিং এর কোর প্রিন্সিপাল গুলিকে আপনাকে দেখতে হবে। তাহলে মুদারিব যখন ইনভেস্টমেন্ট করবে তখন তিনি শরিয়া প্রিন্সিপাল গুলিকে দেখে সেটার উপর ইনভেস্টমেন্ট করবেন। The Sahib Mal may provide advice if he deems fit, but he cannot impose any decision over the Mudarib. সাহেবে মাল অর্থাৎ যিনি ক্যাপিটাল প্রোভাইডার তিনি হয়তো কোনো কারণে অ্যাডভাইস দিতে পারে মুতালিবকে যে তুমি এই প্রজেক্টে ইনভেস্ট করতে পারো, এখানে তোমার লাভ হতে পারে, এখানে কিন্তু তিনি ফোর্স করতে পারবেন না তুমি এটাতে অবশ্যই ইনভেস্ট করতে হবে, এরকম ফোর্স করা যাবে না। ওকে। প্রফিটটা কতটুকু কে নিবে, এটা যখন কন্ট্রাক্ট করবে সেই কন্ট্রাক্টে বলা থাকবে কে কতটুকু প্রফিট নেবে। এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে, বিভিন্ন সময় কেউ আমাদের হয়তো প্রতিনিয়ত আমরা 60-40 ইন্টারেস্টের কথা বলি, বাট এটা ডিটারমাইন্ড না। আপনি কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করবেন যেই রেটে, যে রেশিওতে, সেইটাই সাধারণত ইন্টারেস্ট এবং প্রফিট এবং লসটা সেই অনুযায়ী ক্যালকুলেশন। তাহলে আমরা প্রথম প্রফিট বলি। সাহেবে মাল এবং মুদারি প্রি ডিটারমাইন্ড রেশিও আকারে তাদের প্রফিটটা তারা পাবে, প্রফিটটা প্রি রেশিও আকারে হবে। হোয়াইল লস, যদি কোনো কারণে কোনো লস হয়, ইফ এনি, ইটস সোললি বর্ন বাই সাহেবে মাল বা অ্যান্ড মুদারি ক্লেইম এনি স্যালারি। যদি কোনো কারণে লস হয় তাহলে সেই লসটা সাহেবে মাল প্রোভাইড করবে। সাহেবে মাল মানে হচ্ছে ক্যাপিটাল প্রোভাইডার, অর্থাৎ যিনি ক্যাপিটাল দিচ্ছেন তিনি এই লসটা বেয়ার করবেন। এখন আমরা শুরুর দিকে বলে আসছিলাম কিন্তু লস ও শেয়ারিং হয়, সেটা কিভাবে হয় আমরা এবার যাব। রুল অফ থাম হচ্ছে লস যদি হয় সেটা ক্যাপিটাল প্রোভাইডার যিনি তিনি দিবেন। সাধারণত মুদারিব লসটা শেয়ার করবেন না। Mudarrib cannot claim any salary or remuneration against his labor as a manager or conduct of the entrepreneur business. যদি লস হয় তাহলে মুদারিব মানে যিনি ইনভেস্টমেন্ট করেছেন, কাজ করেছেন, তিনি তার স্যালারি, রিমুনারেশন এইগুলি ক্লেম করতে পারবেন না। তাহলে আলটিমেটলি সেও তো লসে শেয়ার করলেন। হয়তো ক্যাপিটাল লসটা সে শেয়ার করছেন না, বাট অ্যান্সিলারি লসটা কিন্তু সে শেয়ার করছে, যেটা কনভেনশনাল ব্যাংকিং এ হয় না। ফার্দার মোর, আরেকটা ইস্যু আছে, যদি কোনোভাবে ইনভেস্টিগেশন করে পাওয়া যায় যে মুদারিব অর্থাৎ যিনি বিজনেস করছেন ব্যাংক, তিনি যদি তার নেগলিজেন্সির কারণে কোনো একটা রং প্রজেক্টে ইনভেস্ট করে লস করেন, তাহলে সেটা যদি প্রুভ হয় তাহলে সেই মুদারিব সেই প্রজেক্টের লসের অ্যামাউন্টটা দিতে বাধ্য হবে। যদি প্রমাণ পায় তিনি নেগলিজেন্সির মাধ্যমে সেই প্রজেক্টে ইনভেস্টমেন্ট করছেন। তাহলে তিনটা অপশন এখানে সিমস টু বি কমপ্লিকেটেড, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রফিট যা হবে সেটা মুদারাবা এগ্রিমেন্টে যে রেশিও বলা আছে সেই রেশিও আকারে প্রফিটটা ডিস্ট্রিবিউট হবে, নাম্বার ওয়ান। এবার লসে আসি, লস তিনটা ইস্যু, তিনটা কজ। এক নম্বর হচ্ছে লস যদি হয় তাহলে, যদি লসটা মুদারিব বা ম্যানেজার বা ব্যাংকের অবহেলার কারণ ছাড়া, মানে নর্মাল ওয়েতে বিজনেস ফেনোমেনায় যদি লস হয়, মানে তার তার নেগলিজেন্সি ছাড়াই যদি লস হয়, তাহলে সেই লসটা ক্যাপিটাল প্রোভাইডার অর্থাৎ সাহেবে মাল অর্থাৎ যিনি ডিপোজিটার তিনি প্রোভাইড করেন। যদি, তবে সেক্ষেত্রে যেহেতু প্রজেক্টটা লসের, সেক্ষেত্রে মুদারিব অর্থাৎ ব্যাংক কোনো ধরনের স্যালারি বা রিমিনারেশন সেখান থেকে নিতে পারবেন না। যদি মুদারিব বা ম্যানেজারের নেগলিজেন্সির কারণে লস হয়, তাহলে সেই লসটা পুরোটা অথবা ম্যাক্সিমাম অংশ মুদারিব বহন করবেন। এটা ঠিক হবে যে কতটুকু তার নেগলিজেন্সির জন্য হয়েছে, যতটুকু তার নেগলিজেন্সির জন্য হবে ততটুকু সে বহন। এইটা হচ্ছে মুদারাবা কন্ট্রাক্ট। যতটুকু আমরা যাদের একটু ক্লিয়ার আনক্লিয়ার, একটু ম্যাচ অবস্থায় আছে, তাদের জন্য এবার আমরা একটা রিয়েল এক্সাম্পল আলোচনা করছি। সোজা করে করছি, কাস্টমার ডিপোজিট
10,000 টাকা ইন এ মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট উইথ অ্যান ইসলামী ব্যাংক। একটা কাস্টমার 10,000 টাকা কোন একটা ইসলামী ব্যাংকে জমা দিয়েছেন। দ্য ব্যাংক ইনভেস্ট দ্য 10,000 টাকা ইন এ শরিয়া কমপ্লায়েন্ট বিজনেস দ্যাট ম্যানুফ্যাকচার্স হালাল ফুড প্রোডাক্ট। কোন একটা হালাল ফুড প্রোডাক্ট প্রজেক্টে ব্যাংক এই 10,000 টাকা ইনভেস্ট করেছে। আফটার এ ইয়ার, 1 বছর পর, দ্য বিজনেস জেনারেটস এ প্রফিট 1,000 টাকা। 1 বছর পর 1,000 টাকা প্রফিট করেছে। ইফ দ্য প্রফিট শেয়ারিং রেশিও ইজ 70%, যদি আমি বলেছি যে প্রফিট শেয়ারিং রেশিওটা সাধারণত সাধারণত মুদারা বা কন্ট্রাক্ট করার সময় বলা থাকে। আমরা যখন সেভিংস অ্যাকাউন্ট ওপেন করি না, তখন ওই সেভিংস অ্যাকাউন্টের ফর্মে ছোট 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 করে অনেকগুলি লেখা কন্ডিশন থাকে, সেগুলির মধ্যে কিন্তু এগুলি সব আসলে কন্ট্রাক্ট করা থাকে। নর্মালি ব্যাংকে আমরা যদিও বলি 60-40, বাট এটা রুল অফ থাম না। আপনি চাইলে, আপনি যদি মনে করেন স্পেশাল অ্যাকাউন্ট, স্পেশাল ডিপোজিটের ক্ষেত্রে মানে রেশিও চেঞ্জ করবেন, হোয়াটএভার ইট ইজ। বাট এগ্রিমেন্টটা যখন করবেন, এগ্রিমেন্টের আগে সেই রেটটা ফিক্স করতে হবে। এটা হচ্ছে মুদারাবার স্প্রেড। ওকে, তাহলে 1,000 টাকা প্রফিট হলো। দ্য প্রফিট শেয়ারিং রেশিও ইজ 70% ফর দ্য কাস্টমার, 30% ফর দ্য ব্যাংক। ধরেন এই প্রজেক্টে আমি যে 10,000 টাকার এই প্রজেক্টে ইনভেস্ট করেছি, সেখানে কন্ডিশনটা দেওয়া ছিল ব্যাংক, কাস্টমার 70% প্রফিট পাবে আর ব্যাংক পাবে 30% প্রফিট। তাহলে খুব সোজা, 1,000 টাকার মধ্যে 700 টাকা কাস্টমার পেয়ে যাবে আর ব্যাংক পাবে 300 টাকা। শেষ, প্রফিট ডিস্ট্রিবিউশন হয়ে গেল। ইফ দ্য বিজনেস ইনকার্স এ লস, যদি এই প্রজেক্টে 1,000 টাকা লাভ না হয়ে লস হতো, দ্য ব্যাংক উড বিয়ার দ্য লস অফ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট। দ্য ব্যাংক উড বিয়ার দ্য লস অফ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট দ্যাট, অ্যান্ড দ্য কাস্টমার উড নট শেয়ার ইন দ্য লস। কাস্টমার সেক্ষেত্রে কোনো ধরনের লস শেয়ার করতো না। আচ্ছা, এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে সাধারণত যদি লস হয়, সেটা কে বিয়ার করবে? যদি লস হয়, প্রিন্সিপাল অ্যামাউন্টটা কে বিয়ার করবে? সাধারণত যদি লস হয়, যদি প্রজেক্টের লস হয়, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা শেয়ার করবে সাহেবে মাল, অর্থাৎ ক্যাপিটাল প্রোভাইডার। যিনি ক্যাপিটাল দিয়েছেন, সাহেবে মাল প্রিন্সিপাল অ্যামাউন্টটা শেয়ার করবে লস হলে। আর মুদারিব সেখানে কোনো ধরনের ক্লেম করবে না যে আমার এখানে কোনো ধরনের ফান্ড দরকার আছে বা কতটুকু ফান্ড দরকার আছে, এটা শেয়ার করবে না। তাহলে যদি এই প্রজেক্টে লস হয়, তাহলে পুরো লস, প্রিন্সিপাল অ্যামাউন্টটা লস হবে ক্যাপিটাল প্রোভাইডারের কাস্টমারের লস হবে। আর ব্যাংক কিন্তু এখানে শুধুমাত্র তার যে রিমুনারেশন, স্যালারি অথবা এডিশনাল ইনকাম, প্রফিট হওয়ার পর পর কথা, সেগুলি সে ক্লেম করতে পারবে। এটা একটু খেয়াল করতে হবে। তাহলে লাভটাও আমরা বুঝতে পেরেছি, লসটাও বুঝতে পেরেছি। লসের ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের হয়তো একটু ঝামেলা হয়ে যায়, যে লসের ক্ষেত্রে আমরা হয়তো চিন্তা করি লস হলো, তাহলে ব্যাংক যেহেতু লস করেছে, তাহলে ব্যাংক মনে হয় দিবে না। ব্যাংক দিবে না, এটা সাহেবে মাল দিবে, অর্থাৎ যিনি ক্যাপিটাল প্রোভাইডার, তিনি পুরো লসের অংশটা প্রোভাইড করবেন। মানে পুরো লসের অংশটা না, প্রিন্সিপাল অ্যামাউন্টটা তিনি প্রোভাইড করবেন। আর বাকি অ্যামাউন্টটা লস তো আসলে তাদের চার্জ বা রিমুনারেশন এগুলি থেকে হয়। সো মুদারিব তো যেখানে যেহেতু স্যালারি রিমুনারেশন ক্লেম করছেন, আলটিমেটলি সেই প্রিন্সিপালের বাহিরের অংশের লসে সে কন্ট্রিবিউট করছে না। এটা হচ্ছে মুদারাবা মেকানিজম। মুদারাবা মেকানিজমে আমরা আমাদের অলমোস্ট ম্যাক্সিমাম ডিপোজিট কালেক্ট করি। নেক্সট কোয়েশ্চেন, 4 নম্বর কোয়েশ্চেন। আমরা ক্লাস শুরু করেছি 9টা 10 থেকে। আমরা আরো 20 মিনিটস কন্টিনিউ করব, মানে 10টা 25 পর্যন্ত আমরা কন্টিনিউ করব। এই কোয়েশ্চেনটা আমরা শেষ করার চেষ্টা করবো। এই কোয়েশ্চেনটা শেষ করতে পারলে আমাদের একটা প্রাইমারি রেসপন্সিবিলিটি কাভার হবে। তাহলে আমাদের পরের পার্টটা করতে একটু সোজা হবে। একটু আগে আমরা ডিপোজিট নিয়ে কথা বলেছি, এবার আমরা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো। ফান্ড কাস্টমারের কাছ থেকে নিয়ে নিয়েছি, এবার এই ফান্ডটা আমি অন্য কাস্টমারকে দিব, দিয়ে সেখান থেকে প্রফিট জেনারেট করব। ডিপোজিট নিয়েছি, এখন এই ডিপোজিট নিয়ে এটা আমি ইনভেস্টমেন্ট করবো। এবার ইনভেস্টমেন্ট মেকানিজম গুলি কি কি, সেগুলি নিয়ে আমরা এবার আলোচনা। ইনভেস্টমেন্ট মেকানিজমের ক্ষেত্রে একদম প্রথম যে মেকানিজমটা কাজ করে, সেটার নাম হচ্ছে মুদারাবা, অর্থাৎ একটু আগে যেটা পড়ে আসছি সেইটাই। তাহলে মুদারাবা হচ্ছে কমন মেকানিজম,
যেখানে আমি এবার আপনাদের প্রশ্ন করবো, আপনাদের এই জায়গাটাতে আমাকে অ্যান্সার দিতে হবে। বি কেয়ারফুল। মুদারাবাতে আমরা ডিপোজিট কালেকশন করেছি, এটা পার্টনারশিপ। এটা লেবার এবং ক্যাপিটাল দুইটা পার্টি, একজন ক্যাপিটাল প্রোভাইড করে, একটা লেবার, একজন লেবার প্রোভাইড করে। যিনি ক্যাপিটাল প্রোভাইড করে তাকে আমরা সাহেবে মাল বলেছি, যিনি লেবার প্রোভাইড করে তাকে মুদারিব বলেছি। ওকে ফাইন। মানে আমি ইনভেস্টমেন্টটা মানে ডিপোজিটটা যদি আবার রিভিউ করি, ইনভেস্টমেন্টেও একই রকম ঘটনা ঘটতে পারে। তবে এখানে আগের যেই বাকিটা বলে বলো। আগের যেই ডিপোজিট কালেকশনে যে প্রজেক্ট আমরা যেভাবে কাজ করেছি, ইনভেস্টমেন্টে এটা জাস্ট রিভার্স। রিভার্সটা মানে ভাইস ভার্সা হবে। কেমন? এইখানে যেহেতু কাস্টমারের কাছ থেকে আমি ফান্ড নিয়ে এসেছি, ধরেন কাস্টমার একটু আগে যিনি 10,000 টাকা দিয়েছেন, আমি কাস্টমার কাছ থেকে ফান্ড নিয়েছি। এবার আমি এই ফান্ডটা অন্য একজনকে প্রোভাইড করছি। মানে আচ্ছা, তুমি বলো আমার বলো। আমার ফান্ড আমি অন্য একজনকে প্রোভাইড করছি। তাহলে যখন আমি ইনভেস্টমেন্ট মেকানিজমে যাব, তখন আমি অ্যাজ এ ব্যাংক ক্যাপিটাল প্রোভাইডার হচ্ছি। সো এখানে আমার রোল হয়ে যাচ্ছে রাবে মাল অথবা সাহেবে মাল। যিনি ওই যে হালাল প্রজেক্ট, হালাল ফুডের প্রজেক্ট আমি ইনভেস্ট করেছি, হালাল প্রজেক্ট, ফুড প্রজেক্টের যিনি মালিক, যিনি কাস্টমার, যিনি আমার কাছ থেকে ইনভেস্টমেন্ট নিয়েছেন, তিনি এইখানে হয়ে যাবেন মুদারি। তাহলে আগের মেকানিজমটাই এখানে কাজ করছে, শুধুমাত্র শুধুমাত্র এখানে ব্যাংক আগে ছিল মুদারি, অর্থাৎ ডিপোজিট কালেকশনে ব্যাংক মুদারি হিসেবে কাজ করে, কিন্তু ইনভেস্টমেন্ট মুদারাবা মেকানিজমে ব্যাংক রাবে মাল হিসেবে কাজ করে। আর নতুন যে কাস্টমারকে আমি ইনভেস্টমেন্ট করেছি, তিনি এখানে মুদারিব হিসেবে কাজ করবেন। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন মুদারাবা ডিপেন্ডিং অন ডিপোজিট অ্যান্ড মুদারাবা ডিপেন্ডিং অন ইনভেস্টমেন্ট। দুইটা মেকানিজমে কিন্তু মুদারাবা কাজ করে। আমি এই মুদারাবার ডিপোজিট এবং ইনভেস্টমেন্ট দুইটা প্রজেক্টকে একসাথে একটা গ্রাফে নিয়ে আসছি। দেখেন, ইসলামী ব্যাংক নাম মুদারিবও দিয়েছি, রাবেমালও দিয়েছি। মুদারিব কখন রোল প্লে করে? মুদারিব রোল করে এইটুকু জায়গায়। মুদারিব এইটুকু মুদারিব। আর রাবেমাল কিভাবে? ইসলামী ব্যাংক ডিপোজিটাররা যারা ফান্ড দিচ্ছে, যখন আমি ক্যাপিটাল মানে ফান্ড নেই, তখন ডিপোজিটার ফান্ড দেয়। দেখেন অ্যারো চিহ্নটা ক্যাপিটাল, ক্যাপিটাল মানে ডিপোজিট, অ্যারোটা এদিকে ইসলামী ব্যাংকে ঢুকছে, তার মানে ওর কাছ থেকে আমি ফান্ড নিচ্ছি, তিনি রাবেমাল। আমি এই ফান্ডটা নিয়ে ইনভেস্ট করব, সো আমি হচ্ছে মুদারি। ইনভেস্ট করে আমার প্রফিট লস যাই হোক না কেন আমি ওর সাথে শেয়ার করব, যেহেতু পার্টনারশিপ। সো প্রফিট শেয়ারটা এদিকে হচ্ছে। যখন ইসলামী ব্যাংক রাবেমাল হচ্ছে, তখন ইসলামী ব্যাংক ক্যাপিটালটা দিচ্ছে বড়োয়ারকে, যে বড়োয়ারটা মুদারিব হয়ে যাচ্ছে। মুদারিব যখন এখান থেকে ইনকাম জেনারেট করে, তখন প্রফিট লসটা ব্যাংকের সাথে শেয়ার হচ্ছে। এই হচ্ছে মুদারাবার ডিপোজিট এবং ইনভেস্টমেন্ট দুইটা মেকানিজম একসাথে। ইনভেস্টমেন্ট মেকানিজমের প্রথম ওয়ার্ডটা হচ্ছে মুদারাবা মেকানিজম। এবার আমরা দ্বিতীয় মেকানিজমটা নিয়ে কথা বলবো। দ্বিতীয় মেকানিজমটা হচ্ছে মুশারাকা মেকানিজম। মুশারাকা মেকানিজম, মুশারাকার আরেকটা নাম হচ্ছে ইকুইটি পার্টিসিপেশন কন্ট্রাক্ট। অর্থাৎ আমি এখানে ইকুইটিটা বা মূলধনটা শেয়ার করার ব্যাপারে ডিসিশন নিয়েছি। মুশারাকা মেকানিজমটা হচ্ছে একটা জয়েন্ট ভেঞ্চার মেকানিজম, ওয়ার বোথ দ্য ব্যাংক অ্যান্ড দ্য কাস্টমার কন্ট্রিবিউট ক্যাপিটাল। দুজনই ক্যাপিটাল কন্ট্রিবিউট করে অ্যান্ড শেয়ার প্রফিট অ্যান্ড লসেস বেসড অন দেয়ার রেসপেক্টিভ কন্ট্রিবিউশন অ্যাকর্ডিং টু ক্যাপিটাল রেশিও। ক্যাপিটাল রেশিও অনুযায়ী তারা তাদের প্রফিট এবং লস শেয়ার করবে। মুদারাবার ক্ষেত্রে কেন জানি আমরা এরকম একটা কথা বলেছিলাম যে প্রফিট এবং লস যাই হোক না কেন আসলে শেয়ারিং অপশন। আমরা ইসলামী ব্যাংকিং এ বলেছি শেয়ারিং অপশনের ক্ষেত্রে। মুদারাবাতে আমরা এটা ম্যাটিকুলাসলি ব্যাখ্যা করেছি যে যখন লস হবে, যদি মুদারিবের নেগলিজেন্সি ছাড়া লস হয়, তাহলে পুরো প্রিন্সিপালের অ্যামাউন্টটা ইনকাট করবে সাহেবে মাল। আর এনসিলারি যে লস আছে সেটা মুদারিবও বহন করবে। আর যদি মুদারিবের নেগলিজেন্সির কারণে হয়, তাহলে এটা ঠিক করে ফিক্সড করা হবে তার আসলে কতটুকু নেগলিজেন্সির জন্য হয়েছে। যতটুকু নেগলিজেন্সির জন্য তার প্রফিট লস হয়েছে, ঠিক ততটুকু নেগলিজেন্সি অনুযায়ী তার প্রিন্সিপাল তাকে প্রোভাইড করতে হবে।
এটা আমরা বলে আসছি। মুশারাকাতে বলা হচ্ছে প্রফিট এবং লস তারা যেই রেশিওতে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করেছে সেই রেশিও আকারে তাদের প্রফিট এবং লস স্ট্রেট ফরওয়ার্ড, প্রফিট হলে যেভাবে যাবে, লস হলেও সেভাবে যাবে, একই হারে একই রেশিও আকারে ডিস্ট্রিবিউট। আমি যদি একটা এক্সাম্পল বলি, ধরেন আমি বলছি মিস্টার আলী অ্যান্ড মিস্টার জাকির হু ডিসাইডেড টু স্টার্ট এ ক্লথিং বিজনেস টুগেদার। দুইজন মিলে একটা ব্যবসা করবে, কাপড়ের ব্যবসা একত্রে। দে ইচ কন্ট্রিবিউট টাকা 50,000, ক্রিয়েটিং এ টোটাল ক্যাপিটাল অফ 1 লাখ ফর দ্য বিজনেস। দুজনই 50,000 টাকা করে দিয়ে 1 লাখ টাকার একটা ক্যাপিটাল দাঁড় করিয়েছে, যেটা দিয়ে তারা বিজনেস করবে। দে এগ্রি টু শেয়ার প্রফিট এন্ড লস ইকুয়ালি। তারা যেহেতু ক্যাপিটাল যেভাবে শেয়ার করেছে, তারা এগ্রি করেছে যে প্রফিট এবং লস আমরা সমানভাবে শেয়ার করবো। If the business earn a profit 80,000 in the first year, they each receive 40,000. সোজা, this demonstrates how Musharaka allow for shared ownership, risk, profit loss distribution in a business venture. তিনটা ওয়ার্ড আমার পুরো এই মুশারাকা কন্টাকে সামারি টানবে। এই তিনটা ওয়ার্ড সামারি আকারে আপনি এই তিনটা ওয়ার্ড মনে রাখবেন। তাহলে মুশারাকা কন্ট্রাক্টে ইকুইটি পার্টিসিপেশন কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টে যারা কন্ট্রাক্টে ইনক্লুডেড হবে, এখানে আমি দুইজনের এক্সাম্পল দিয়েছি, আরো বেশি এক্সাম্পল আরো বেশি থাকতে পারে। যে আমি একটা প্রজেক্ট করলাম 5 জন, সবাই একজন 20%, একজন 30%, একজন 10% দিয়ে ইনভেস্টমেন্ট করলো হতে পারে, তখন সে অনুযায়ী প্রফিট এবং লসটা তাদের রেশিও অনুযায়ী করা হবে। মুশারাকা কন্ট্রাক্টে শেয়ার্ড ওনারশিপ, ওনারশিপটা শেয়ার করা হয়, কারণ যেহেতু লাভ লস পুরোটাই সমান হচ্ছে, ওনারশিপটাও শেয়ার করা হয়। রিস্কটা রেশিও আকারে শেয়ার হয়, প্রফিট লসটা রেশিও আকারে শেয়ার। তাহলে 1 লাখ টাকার বিজনেস আগুনে পুড়ে গেছে, কোনো ধরনের কোনো যদি রিস্ক ইনকার্ড হয় সমানভাবে এটা ডিস্ট্রিবিউটেড হবে। ওনারশিপ দুজনের রেশিও আকারে ওনারশিপের মালিকানা হবে, প্রফিট লসের কত প্রকার বলবে। সো মুশারাকা কন্ট্রাক্ট মোটামুটি এরকম। এবার আমরা যাব কন্ট্রাক্ট নাম্বার 3, বাই মুয়াজ বা মুরাবাহা। বাই মুরাবাহা এটাকে বলা হয় কস্ট প্লাস ফাইন্যান্সিং। কস্ট প্লাস ফাইন্যান্সিং অর্থাৎ এখানে কস্ট যেটা সেটার সাথে ফাইন্যান্সিং অ্যামাউন্টটাকেও সাধারণত অ্যাড করা। A cost plus financing arrangement where the bank purchase an asset and sells it to the customer at a markup. মার্কআপ ওয়ার্ডটা কি এটা আমরা একটু পরে বলবো। শুরুর দিকে কোর প্রিন্সিপালে কিন্তু আমি একটা কথা বলে এসেছি, ব্যাংক অ্যাসেটে, ফিজিক্যাল অ্যাসেটে ইনভেস্ট করবে, টাইম ভ্যালু অফ মানি কি কনসিডার করবে না, মানির উপর ইনভেস্টমেন্ট করবে না। তার একটা একদম পারফেক্ট এক্সাম্পল হচ্ছে বাই মুরাদ। এখানে এইখানে ব্যাংক কাস্টমার হয়ে একটা অ্যাসেট কিনবে, কাস্টমার অন ডিমান্ড করবে যে আমি এই অ্যাসেটটা দরকার, ব্যাংকে বলবে যে আমার এই অ্যাসেটটা দরকার, ব্যাংক কাস্টমার হয়ে এই অ্যাসেটটা কিনবে, এবং তারপরে কাস্টমারের কাছে ব্যাংক সেই অ্যাসেটটা বিক্রি করবে। সেখানে সে ডিক্লেয়ার করবে আমার এই অ্যাসেটটার জন্য এত টাকা, অ্যাসেটের মূল টাকা, মানে আমার এত টাকা ব্যয় হয়েছে, এবং এটা তুমি আমাকে এটার সাথে এতটুকু আমাকে প্রফিট অ্যাড করে দিতে হবে। এই জন্য এটাকে বলা হয় কস্ট প্লাস ফাইন্যান্সিং, অর্থাৎ কস্ট যেটা সেটার পাশাপাশি তুমি আমাকে একটা প্রফিট দিতে হবে, সেই প্রফিটের কথাটাও সাধারণত ডিক্লেয়ার করা থাকে। এবার আমরা যদি কন্ট্রাক্টটা পড়ি, কন্ট্রাকচুয়ালি বাইং এন্ড সেলিং এট এ মার্কআপ প্রফিট ইজ কল্ড মুরাবাহ। ইন দিস কেস দ্য ক্লায়েন্ট রিকোয়েস্ট দ্য ব্যাংক টু পারচেজ সার্টেন গুডস ফর হিম। প্রথমে ব্যাংক কাস্টমারকে, প্রথমে কাস্টমার ব্যাংকের কাছে বলে যে আমার এই প্রোডাক্টটা দরকার, আমার এই ফ্রিজটা দরকার, আমার বাসায় ফ্রিজ নাই, এই ফ্রিজটা কিনলে আমার জন্য একটু সুবিধা হবে, আমাকে একটু ফ্রিজটা কিনে দেন। দ্য ব্যাংক পারচেজ দ্য গুডস অ্যাজ পার স্পেসিফিকেশন অ্যান্ড রিকোয়ারমেন্ট অফ দ্য কাস্টমার। ব্যাংক তারপরে গুডসটা কিনে, দ্য ক্লায়েন্ট রিসিভ দ্য গুডস অন ডিফার্ড পেমেন্ট অফ দ্য প্রাইস হুইচ ইনক্লুডস মার্কআপ প্রফিট অ্যাজ পার কন্ট্রাক্ট। কন্ট্রাক্টে যদি বলা থাকে যে তোমার গুডসের ভ্যালু 20,000 টাকার যদি কম হয়, তাহলে সার্ভিস চার্জ এবং আমার কাজ করেছি এই জন্য ব্যাংকে তুমি তার 1% বা 2% বা লামসাম অ্যামাউন্টও বলতে পারো। পার্সেন্টেজ বা লামসাম অ্যামাউন্ট এই দুটো ওয়ার্ডের মধ্যে পার্থক্য হচ্ছে পার্সেন্টেজ থাকবে ফিক্সড 1%, 2% অথবা যে কোনো অ্যামাউন্ট, আর লামসাম হচ্ছে একটা অ্যামাউন্ট ধরা, যে 2,000-এর মধ্যে হলে 750, 2,000-এর পরে হলে 1,000, তারপরে হলে 50,000-এর বেশি হলে 2,000। তাহলে এখানে বলা হচ্ছে যে দ্য ক্লায়েন্ট রিসিভ দ্য গুডস অন ডিফার্ড পেমেন্ট, কাস্টমার গুডসটা রিসিভ করবে এবং সে পেমেন্ট করবে বাকিতে।
অন দ্য প্রাইস, এখানে অন ডেফার্ড পেমেন্ট বলেছে, নগদেও করতে পারে। এটা মানে একটা ফিক্স না যে বাকি দিয়ে করতে হবে, নগদেও করতে পারে। সাধারণত নগদে করলে তো সে নিজেই কিনতে পারতো, সেই জন্য নগদের কথাটা এখানে বলা হয়নি। বাট বাই মুরাবা কন্ট্রাক্ট অনুযায়ী নগদেও চাইলে সে পেমেন্ট করতে। The client receives the good on deferred payment on the price which includes markup profit as per contract. কন্ট্রাক্টে যেভাবে মার্কআপ প্রফিটটার কথা বলা আছে সেইটাই এখানে এক্সিকিউট হবে। মার্কআপ প্রফিট কথাটার মানে হচ্ছে প্রিন্সিপালের সাথে প্রফিটটা অ্যাড করে এই amount. Under this mode of investment, the purchase cost, price, and profit are to be disclosed separately. This is so important. And এটা মানে খুব বড় মাপের একটা ইনভেস্টমেন্ট মেকানিজম। নট অনলি ডিপোজিট টাইপ, নট অনলি ব্যাংকিং, নট অনলি ইসলামী ব্যাংকিং। মানে লাইফের ক্ষেত্রে চিন্তা করেন, আপনি কোন একটা প্রজেক্টে ইনভেস্ট করেছেন, কোন একটা মোবাইল কিনেছেন, এই দোকান থেকে কিনেছেন। আপনি আপনি জাস্ট একটু ইমাজিন করেন, একটা দোকান থেকে মোবাইল কিনতে যাচ্ছেন, মোবাইল কিনবেন, আপনাকে সে দাম বললো যে ভাই এই দামটা একদম 50,000 টাকা রাখতে পারবো। ভাই বিশ্বাস করেন, দোকান ভাড়া আছে, কর্মচারী ভাড়া আছে, বিদ্যুৎ বিল আছে, গ্যাস বিল আছে, এই মোবাইলটা আমার 49,000 টাকা কিনা, 1,000 টাকা আপনার কাছ থেকে প্রফিট করব। না হলে তো ভাই আমি খেয়ে পরে কিভাবে বাঁচবো, ইলেকট্রিসিটি বিল, এই বিল কিভাবে দিব? 1,000 টাকা প্রফিট না করলে তো আমি চলতে পারবো না ভাই, বুঝতেই তো পারছেন। সো 50,000 টাকার নিচে আমি এই মোবাইলটার দাম রাখতে পারবো। যখনই তিনি বলে ফেলেছেন, মানে উনি মিথ্যে বলেছেন কিনা এটা আমার কনসার্নের ইস্যু না, যখনই উনি বলেছেন যে এটা 49,000 টাকা আমার কিনা, 1,000 টাকা ভাই আপনার কাছ থেকে আমি লাভ করব, এই 1,000 টাকা লাভ করার পিছনের কারণ এগুলি। মানে সিঙ্গেল ওয়ার্ল্ডে সিঙ্গেল একটা পার্সন থাকবে না যে এই লোকটাকে পছন্দ করবে না। অটোমেটেড যিনি ক্রেতা তার ভিতরে কাজ করবে, কাছ থেকে খুব বেশি লস করছি না আমি, আসলে তো দোকান ভাড়া কর্মচারী ভাড়া আছে। সো ইট ইজ লজিক্যাল অ্যান্ড কমফোর্টেবল ট্রানজেকশন। সো এই স্প্রিটটা আপনি পাই মুরাভা আপনাকে ক্রিয়েট করাচ্ছেন, যেখানে আপনি কতটুকু প্রিন্সিপাল কতটুকু প্রফিট ডিক্লেয়ার করছেন। সো এর যে স্ট্যান্ডার্ড মেকানিজম, ব্যাংক প্রফিট করছে, আবার অন্যদিকে যে কাস্টমার নিচ্ছে সে নিজেও বুঝতে পারছে যে যদি, কারণ আমরা তো এখানে আসলে ফেয়ার এবং ট্রুথ অ্যাক্টিভিটিসকেই নিবো। এখানে কেউ যদি আপনি ধরেন কিনেছে 50,000, 45,000, সে যদি বলে যে আমার মানে আমি 49,000 টাকা দিয়ে কিনেছি, সেটা তো আর আপনার ইস্যু না। বাট যদি আপনি তো সত্যির উপর বেস করে যাচ্ছেন, সো সত্যির উপর বেস করে গেলে এই প্রফিট এবং প্রিন্সিপাল অ্যামাউন্টটা ডিসক্লোজ করে যে বিজনেসটা বা পারচেসিংটা হয়, ট্রানজেকশনটা হয়, এটা মানে ওয়ার্ল্ডের বেস্ট ট্রানজেকশন গুলির মধ্যে। যেন বাই মুরাবাতে কিন্তু ট্রানজেকশন ভলিউমটা বেশি থাকে। মুরাবা ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমনলি ইউজ মেথডস অফ ফাইন্যান্সিং বাই ইসলামী ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। যদিও এখানে আমি একদম ব্যাখ্যাটা ক্লিয়ার করেছি, এই জায়গাটাতে একটু দ্রুত যাব, এক্সাম্পলটা একটু দ্রুত পড়বো। একটা কাস্টমার একটা মেশিন কিনতে ব্যাংকে আসছে, ব্যাংক তাকে বললো ভাই আমি বাই মুরাভা পদ্ধতিতে তোমার এই মেশিনটা কিনে দিব। কাস্টমার রাজি হলো, দ্য ব্যাংক পারচেজ দ্য মেশিন। 10,000 টাকা দিয়ে তিনি মেশিনটা কিনে দিলেন, ব্যাংক কিনলেন। দ্য ব্যাংক দেন সেলস দ্য মেশিন টু দ্য ক্লায়েন্ট ফর 11,000 টাকা। কাস্টমারের কাছে সেল করেছে, সেল করার সময় বলেছে যে ক্লিয়ারলি স্টেটিং দ্য অরিজিনাল কস্ট অফ 10,000 অ্যান্ড এগ্রিড আ প্রফিট 1,000। তাদের তো কন্ট্যাক্ট ছিল যে আমি তোমার কাছ থেকে এতটুকু প্রফিট নিব, এত পার্সেন্ট বা লামসাম এত প্রফিট নেবো। তো সে বললো যে আমি 10,000 টাকা দিয়ে কিনেছি, তুমি এটা 11,000 টাকা দিয়ে কিনো। 11,000 টাকার মধ্যে তুমি আমাকে আহ 10,000 টাকা দিবা এবং 1,000 টাকা প্রফিট আমাকে। The client agrees to pay 11,000 in monthly ইনভেস্টমেন্ট হতে পারে, ওভারে ফিক্সড পিরিয়ড, অথবা বলতে পারে একসাথে দিয়ে দিব, লামসাম দিয়ে দিব, ইনস্টলমেন্ট দিয়ে দিব, যেটা হোয়াটএভার ইট ইস। দিস এগ্রিড আপন প্রাইস এন্ড পেমেন্ট শিডিউল আর ফিক্সড এন্ড ইন ক্যানট বি ইনক্রিজ লেটার। এই যে 11,000 টাকার কথা বলা হয়েছে, এইটা পরে কিন্তু আর পাবে না। ওই যে আমি চক্রবৃদ্ধি মুনাফার একটা কথা বলে আসছি, সেটার এক্সাম্পল তোমাকে এইটার সাথে উল্লেখ করছে। ধরেন মান্থলি ইনস্টলমেন্ট 11,000, মান্থলি ইনস্টলমেন্ট হচ্ছে 1,000 টাকা করে। তাহলে সে 11 হপ্তাহ মানে 11 মাসে 11,000 টাকা দিবে, 10 মাস পর্যন্ত ঠিকঠাক করে 1,000 1,000 দিয়েছে। লাস্ট মান্থে সে 1,000 টাকা সে দিতে পারছে না, কোনো কারণে কোনো প্রবলেমে পড়েছে, ইনস্টলমেন্টটা সে যত সময় দিতে পারে। কনভেনশনাল ব্যাংক হলে কি করবে, এই 1,000 টাকার উপর এডিশনাল ইন্টারেস্ট ওই মাসে যা হয়েছে সেটা অ্যাড করে তার উপর আবার ইন্টারেস্ট কাটবে। আর
ইসলামী ব্যাংক বলছে না, এই 1,000 সে পরে যখন দিবে, তার টাইম এক্সটেনশন করে বা যে কোনো মেকানিজমে যখন সে দিতে যাবে, তখন তাকে শুধু এই 1,000 টাকাই দিবে। হ্যাঁ, আমরা আমাদের অ্যাক্টিভিটিতে এডিশনাল অ্যামাউন্ট রাখি, যেটা সেটা হচ্ছে আমরা যে প্রসেসিং ফি বা যে অ্যাক্টিভিটিস পারফর্ম করি সেটার জন্য এডিশনাল অ্যামাউন্ট। বাট ইসলামিক স্পিড হচ্ছে তার এই ইনস্টলমেন্ট অ্যামাউন্টটা কখনো পরে বাড়বে না। মেকানিজম নাম্বার 4, বাই মুয়াজ্জেল। বাই মুয়াজ্জেল হচ্ছে এমন একটা মেকানিজম, যেই মেকানিজমে সাধারণত একটু 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 খেয়াল করবেন, কমপ্লিকেটেড না, যদি একটু ভালো করে বুঝতে পারেন এটা দেখবেন একদম সোজা মনে হবে। মানে একটার সাথে একটা কিন্তু পার্থক্য আছে, ক্লিয়ার কনসেপ্ট যদি আপনি মাথায় নিতে পারেন আপনার কিন্তু পড়াটা খুব ইজিয়ার। বাই মুয়াজ্জেল মে বি ডিফাইন্ড as a contract between a buyer and a seller in which the seller sells certain specific goods permissible under Sharia and law, definitely এটা সবসময় থাকবে, to the buyer at an agreed fixed price payable at a certain fixed future date in lump sum or within a fixed period by fixed installment। কোন একটা প্রোডাক্ট আমি একজনের হয়ে কিনলাম, কিনে তার কাছে আমি বিক্রি করলাম, বিক্রি করে তাকে আমি ইনস্টলমেন্ট বেজ অ্যাক্টিভিটিস দিলাম, অ্যাক্টিভিটিস দিয়ে আমি বললাম যে এই প্রোডাক্টটা আমি তোমাকে এইভাবে এভাবে সেল করব, এবং এটা ফিউচারে তুমি আমাকে এই অ্যামাউন্টটা এইভাবে দেবে। আমরা যদি একটা এক্সাম্পলে যাই, সেটা হচ্ছে বাই মুয়াজ্জাল মেকানিজম। আমরা যদি একটা এক্সাম্পল দেই, a bank want to purchase a car but cannot afford to pay the full price upfront, তার কাছে ফুল প্রাইস নাই। The approach an Islamic bank that offers buy muazzal mechanism. The Islamic bank purchase the car from the car dealer at the agreed price. The bank then sells the same car to the customer at a higher price, which includes a profit margin agreed upon by the both parties. The customer agreed to pay the bank the purchase price, including the profit margin, at a later date, either in lump sum or through installment, একটা installment basis অথবা lump sum basis। The ownership of the car is transferred to the customer upon purchase from the bank. The ownership of the customer is transferred to the customer upon purchase by the from the bank. ব্যাংকের কাছ থেকে কাস্টমার যখন এটাকে, সাধারণত ওনারশিপটা ট্রান্সফার হবে ব্যাংক যখন কাস্টমার যখন ব্যাংকের কাছ থেকে সেই প্রোডাক্টটা কিনে নেবে। অনেকখানি কেন জানি মুরাবাহার মতোই মনে হচ্ছে, মুরাবাহার মতোই মনে হচ্ছে, কস্ট প্লাস ফাইন্যান্সিং এর মতোই মনে হচ্ছে। পার্থক্যটা হচ্ছে এখানে যেমন প্রফিট এবং কস্ট ইন্টারেস্টটাকে ডিসক্লোজ করার কথা বলা হয়েছে, বাই মুয়াজ্জেলে প্রফিট এবং প্রিন্সিপালটা ডিসক্লোজ করার ব্যাপারে অব্লিগেশন দেওয়া হয় না। এখানে সাধারণত বলা হয় যে তোমার জন্য আমি একটা কার কিনে নিলাম, তুমি আমাকে এটা 1 বছরের ইনস্টলমেন্টে দিবা, টোটাল তোমার ইনস্টলমেন্ট পড়বে 11,20,000। এখানে আমি পরের টোনটা বলি না যে এটা গাড়িটা আমি কিনেছি কিন্তু 9 লাখ টাকা দিয়ে, তোমার কাছ থেকে প্রফিট নিচ্ছি আমি 1,20,000 টাকা, এটা কিন্তু বলি না। এখানে বলা থাকে টোটাল আমি কতটুকু দিচ্ছি সেটা বলবো, আর এই অ্যামাউন্টটা বাই মুয়াজ্জেলের এই অ্যামাউন্টটা আমি লামসাম একবারে দিয়ে দিতে পারি, অথবা একটা নির্দিষ্ট অংশে ইনস্টলমেন্ট বেজ অ্যাক্টিভিটিস এর মাধ্যমে দিতে পারি। তাহলে মুরাবাহা আর বাই মুয়াজ্জেলের মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানে প্রিন্সিপাল এবং প্রফিটটা আলাদাভাবে ডিসক্লোজ করার কথা বলা আছে ম্যান্ডেটরিলি, এখানে এটার কথা বলা নাই, এবং এটা শেয়ার করার ব্যাপারে অব্লিগেশনস নাই। এখন যদি আপনি শেয়ার করেন সেটা আপনার ইস্যু, বাট এর ব্যাপারে কোনো অব্লিগেশনস নাই। বাই সালাম। বাই সালাম হচ্ছে ফরওয়ার্ড সেল। ফরওয়ার্ড সেল মানে একটা জিনিস এখনো আসে নাই, সেই জিনিসটা আমি যখন বাই করতে যাই তখন সেটাকে বলা হয়, যে কন্ট্রাক্টের মাধ্যমে আমরা যে করি সেটার নাম হচ্ছে বাই সালাম। এই জন্য বাই সালামকে বলা হয় ফরওয়ার্ড সেল। দেখেন লিখছে সালাম মিনস অ্যাডভান্স পারচেস। It is a mode of business under which the buyer pay the price of the goods in advance. Buyer pay the price of the goods in advance, আগে দিয়ে দেয় on a condition that the goods should be supplied delivered at a particular future time. The seller supplies the good within the fixed time. Seller in future সেই প্রোডাক্টটা তখন তার কাছে প্রোভাইড করে। এটা আমরা বিভিন্ন ধরনের এক্সাম্পল দিতে পারি। এখানে একটা এক্সাম্পল দিয়েছে আহ শস্যের ক্ষেত্রে, হয় রাইস ক্রপের ক্ষেত্রে দিয়েছি। আমরা যে রাজশাহীর আম বাগানে যে আম, আমরা অনেক সময় থাকি না যে আম মুকুল হলেই সেটা কিন্তু বিক্রি হয়ে যায়, যে এত এই এই সময় আমরা দিব বা এটা এটা। যখন আমি কন্ট্রাক্ট করি এখন, এবং যিনি সেলার যিনি বায়ার তিনি আগে টাকা দিয়ে দেন,
অন ম্যাচুরিটিতে বা যখন যেই সময়ে গুডসটা রেডি হয়, সেই গুডসটা তখন প্রোভাইড করলে যে কন্ট্রাক্টের মাধ্যমে হয় সেটার নাম হচ্ছে বাই সালাম। এখানেও একটা কথা, ফিজিক্যাল গুডস ডেফিনেটলি থাকতে হবে, ফিজিক্যাল গুডস ছাড়া অন্য কোনো জায়গায় ইনভেস্টমেন্ট হবে না। আমি যদি এক্সাম্পলে যাই, ইমাজিন এ ব্যাংক ওয়ান্টস টু ফাইন্যান্স এ ফার্মার হু নিডস ওয়ার্কিং ক্যাপিটাল টু কাল্টিভেট এ রাইস ক্রপ। একজন ফার্মার যার টাকা নাই কিন্তু তার জমি আছে, সে শস্য উৎপাদন করতে চায়। দ্য ব্যাংক এন্টার ইনটু এ বাই সালাম কন্ট্রাক্ট উইথ দ্য ফার্মার। ফার্মারের সাথে একটা বাই সালাম কন্ট্রাক্টের এগ্রিমেন্টে আসলো, এগ্রিড টু পারচেস 100 টন রাইস এট এ স্পেসিফিক প্রাইস, 100 টাকা পার টন। একটা কন্ট্রাক্ট করলো যে তোমাকে আমি ক্যাপিটাল দিব, কিন্তু তোমার এই জমি থেকে যে শস্য হবে 100 টন ধান পার টন 100 টাকা করে তুমি আমার কাছে বিক্রি করবে, টু ডেলিভার অন স্পেসিফিক ডেট। ধরেন ডেটটা ফিক্স করে দিল, যে এটা সাধারণত ফিক্স করা হয় শস্য যখন পাকে তার 5-7 দিন বা 10-15 দিন পরে। তাহলে ফিক্স করলো তোমাকে আমি ক্যাপিটাল দিব, কিন্তু 30শে জুন ফিউচার ডেটে তুমি আমাকে 100 টন ধান 100 টাকা পার কেজি পার টন অনুযায়ী তুমি আমাকে দিবে। ব্যাংক পেজ দ্য ফুল প্রাইস অফ 10,000 টাকা। এই 10,000 টাকা যে এই এই চালের দামটা পুরোটাই 10,000 টাকা ফার্মারকে তখনই দিয়ে দিয়েছে কন্ট্রাক্টের সময়। দ্য ফার্মার ইউজেস দ্য ফান্ড টু কাল্টিভেট দ্য রাইস ক্রপ অন 30 জুন। On June 30, the farmer delivered 100 টন রাইস টু দ্য ব্যাংক। ব্যাংকে 100 টন রাইস প্রোভাইড করে। The bank can then sell the price rice to a third party potentially at a higher price or use it সময় for আছে? use purpose। ব্যাংক সেটা অন্য কারো হ্যাঁ, কাছে সেখানে সেল করতে পারে, অথবা সে তার আজকে নাই। জন্য ইউটিলাইজ করতে পারে। ইট ইজ হ্যাঁ, কল্ড তাহলে সমস্যা নেই। ইট ইজ কল্ড বাই সালাম কন্ট্রাক্ট। ইট ইজ কল্ড বাই সালাম। প্যারালাল সালাম বলতে আরেকটা কন্ট্রাক্ট আছে। আমি একটু 5 মিনিটস নেই, তাহলে আমি এই এই মেকানিজমটা শেষ করতে পারলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। প্যারালাল সালাম হচ্ছে সালামের উপর বেস করে আরেকটা পারবো। জি, আচ্ছা। সালামের উপর ক্রিয়েট করে আরেকটা কন্ট্রাক্ট ক্রিয়েট হয়। সালামের উপর ক্রিয়েট করে আরেকটা কন্ট্রাক্ট ক্রিয়েট হওয়া। এই কন্ট্রাক্টটা ক্রিয়েট হয় কিভাবে? এখানে আমি ধরেন অ্যাজ এ ব্যাংক তার কাছ থেকে 100 টন ধান কিনবো, এখন আমার মাথায় আছে ব্যাংক তো ধান ইউজ করবে না, তাহলে এটা আমি এই ধানটা আবার অন্য জায়গায় বিক্রি করে দিবো, এই রাইসটা অন্য জায়গায় বিক্রি করে দিবো। তখন এই সালাম কন্ট্রাক্টের প্রোডাক্টকে মাথায় রেখে আমি নতুন আরেকজনের সাথে নতুন একটা কন্ট্রাক্ট করতে পারি, যে আমি 30শে জুনে মোটামুটি চাল পাবো। সেই চালটা 30শে জুনে পাওয়ার পরে আমি অন্য একজন ব্যক্তির সাথে একটা কন্ট্রাক্ট করলাম যে তোমাকে আমি 100 টন চাল দিব, এবং নতুন একটা কন্ট্রাক্ট করে সালাম কন্ট্রাক্ট। তাহলে এই যে নতুন আরেকটা সালাম কন্ট্রাক্ট ক্রিয়েট হলো, আগের সালাম কন্ট্রাক্টের লিঙ্কেজ হয়ে সেই সালাম কন্ট্রাক্টে বলা হয় প্যারালাল সালাম কন্ট্রাক্ট। প্যারালাল মানে সমান্তরাল। কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টোন আছে এখানে। ইম্পর্টেন্ট টোনটা হচ্ছে কোনোভাবেই প্যারালাল সালামে বলা যাবে না, রেফারেন্স দেওয়া যাবে না যে আমি ওই সালাম কন্ট্রাক্টে এত টন রাইস পাবো, সেটা তোমাকে দিব। ওখানে যদি রাইসটা না পাই তাহলে তোমাকে কিন্তু আমি রাইস দিতে পারবো না, এটা কিন্তু বলা যাবে না। এটা বললেই কিন্তু প্যারালাল সালাম হবে না। প্যারালাল সালাম হয়তো রাস্তায় যে অগো ভিতরে যে যে করি। যদি প্যারালাল সালামটা সালামের উপর বেস করে কন্ট্রাক্ট হয় যদিও, বাট আমাকে এখানে সারা বার ইস দিস আমি কয়েকবার আপনাদেরকে মিউট করি, আবার আনমিউট হয়ে যাচ্ছেন কেন? সালাম কন্ট্রাক্টের ক্ষেত্রে সালাম কন্ট্রাক্টের ক্ষেত্রে আমি যে রেফারেন্সটা টানি, প্যারালাল সালাম আমার সালাম কন্ট্রাক্টের উপর বেস করে হয়, বাট লিঙ্কেজ করা যাবে না, একটার সাথে আরেকটা কিন্তু টার্ন আপ করা যাবে না, লিঙ্ক করা যাবে না। যদি করি তাহলে সেটা প্যারালাল সালাম হবে। In modern practice, bank often use a parallel salam to manage the risks of the initial salam contract. এই কন্ট্রাক্টের রিস্কটাকে মিটিগেট করার জন্য সালাম কন্ট্রাক্ট সাধারণত করা হয়। This involves entering into a second salam contract with a third party supplier to ensure the availability of the goods. গুডস এর অ্যাভেলেবিলিটিটা এনশিওর করার জন্য সাধারণত প্যারালাল সালাম করা হয়। ফর ইনস্ট্যান্সেস, the bank might enter into a parallel salam with a rice distributor to secure the 100 tons of rice from the distributor to fulfill the initial salam contract with the farmer. ফার্মারের সালাম কন্ট্রাক্ট যদি কোনো কারণে ফার্মার দিতে না পারে, সেটা রিকভারি করার জন্য সে কোনো একটা রাইস ডিস্ট্রিবিউটরের সাথে আরেকটা কন্ট্রাক্ট যখন করে, তখন সেটাকে বলা হয় প্যারালাল সালাম। প্যারালাল সালামের প্রোডাক্ট, ফিচার সবকিছুই সালাম কন্ট্রাক্টের আদলে হবে, বাট এটার সাথে লিঙ্ক আপ করা যাবে না, বা ওটার লাইবিলিটি, ওটা যদি কোনো কারণে প্যারালাল সালাম সালাম কন্ট্রাক্ট কোনো কারণে যদি অ্যাক্টিভ না থাকে, তখন প্যারালাল সালামকে সেইটার অজুহাতে ইনঅ্যাক্টিভ
করা যাবে না। পরের কন্ট্রাক্ট, ইস্তিসনা। ইস্তিসনা হচ্ছে এমন একটা কন্ট্রাক্ট যে কন্ট্রাক্টে সাধারণত কোনো একজন ম্যানুফ্যাকচার বা সেলারের সাথে কন্ট্রাক্ট করা হয়, যেখানে আমি কাস্টমাইজ কোনো একটা প্রোডাক্ট তৈরি করার জন্য তাকে ফাইন্যান্স করি। কাস্টম কোন একটা প্রোডাক্ট, সিডিসিএস ক্লাসটা আমরা একটু পরে, জাস্ট 10 মিনিটস, আমরা একটা ক্লাসের একদম শেষের দিকে আছি, 10 মিনিটস পরে আমরা শুরু করবো, জাস্ট 10 মিনিটস। মানে একদম ইনকমপ্লিট ক্লাস কমপ্লিট, 10 মিনিটস হয়তো কমপ্লিট করে ফেলতে পারবো, তাহলে ওনাদের একটা টপিক শেষ হয়ে যাবে। প্যারালাল ইস্তিসনা, প্যারালাল ইস্তিসনা হচ্ছে, সরি, ইস্তিসনা, ইস্তিসনা হচ্ছে এমন এক ধরনের কন্ট্রাক্ট যে কন্ট্রাক্টে আমি কোন একটা কাস্টমাইজ প্রোডাক্ট, আমি একটা প্রোডাক্ট কাস্টমাইজ করে করার জন্য কাউকে যখন অর্ডার করি বা কাউকে ফাইন্যান্স করি, তখন সেটাকে বলা হয় ইস্তিসনা কন্ট্রাক্ট। আমি যদি একটা ফ্ল্যাট কিনি, ফ্ল্যাট ওনারকে আমি ফান্ড দিয়েছি, তাকে বলেছি আমার ফ্ল্যাটের এই রুম এইভাবে থাকবে, এই দরজা এইভাবে থাকবে, এই বারান্দা এইভাবে থাকবে। অথবা আমি একটা আলমারি কিনতে গিয়ে বললাম আলমারিটা লম্বা এতটুকু হবে, দৈর্ঘ্য এতটুকু, প্রস্থ এতটুকু হবে, এই কালার হবে। এই যে এই যে প্রি রিকোজিট রেকমেন্ডেশন করে কাস্টমাইজ করে কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা অ্যাসেট তৈরি করার জন্য যখন আমি ফান্ড দেই, তখন সেটাকে বলা হয় ইস্তিসনা প্রজেক্ট, ইস্তিসনা কন্ট্রাক্ট। ইস্তিসনা সালামের মতো ইস্তিসনার ক্ষেত্রে প্যারালাল ইস্তিসনা আছে। এখানেও একই রকম, যে ইস্তিসনা প্রোডাক্টের ব্যাকআপ দেওয়ার জন্য আপনি অন্য কোনো পার্টির সাথে একটা কন্ট্রাক্ট করতে পারেন, যেটা ইস্তিসনা প্রোডাক্টের ফুলফিলমেন্টের জন্যই। কিন্তু ওই কন্ট্রাক্টটা, প্যারালাল কন্ট্রাক্টটাকে ইস্তিসনা কন্ট্রাক্টের সাথে আপনি অ্যালাইন করতে পারেন। নেক্সট, লাস্ট পয়েন্ট, হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক। এখানে বলা হচ্ছে কোনো একটা কাস্টমার, কোনো একটা, মানে আপনার একটা কাস্টমার যে একটা প্রজেক্টে বা কোনো একটা কার কিনতে চাচ্ছে, আপনি এবং কাস্টমার দুজনেই ক্যাপিটাল শেয়ার করবেন। আপনারা কিন্তু কারের একটা এক্সাম্পল আমরা আগে দিয়ে এসেছি, সেটার সাথে এটাকে কিন্তু মার্চ করানো যাবে। আমরা আগে একটা কারের এক্সাম্পল দিয়ে আসছিলাম, যেটা বাই মুয়াজ্জিল আমরা কারের এক্সাম্পল দিয়েছিলাম। কিন্তু এই কারের এক্সাম্পল আর ওদের সাথে এক করা যাবে, কারণ ওই কারের এক্সাম্পলে যিনি কার পারচেসার বা যিনি বায়ার, যিনি কাস্টমার, তিনি কিন্তু কোনো ক্যাপিটাল দেন নাই। বাট হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মেলকে কিন্তু দুজনই ক্যাপিটাল দিবে। ইন ওয়ান অফ দ্য মোস্ট কমনলি ইউজ মোড অফ ইনভেস্টমেন্ট ফলোড বাই দ্য ইসলামী ব্যাংক ইন বাংলাদেশ, অথবা এইচপিএসএম অ্যান্ড এইচপিএসএম both follow the same basic principles of investment. In HPSM, by will Izara, bank participant in the firm equity jointly with the client for purchase of an asset as per agreement, lease out this asset to the client against rent, and client gradually pay back the bank investment in installment within stipulated time as per agreement. দুজনের মধ্যে একটা কন্ট্রাক্ট কর, এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে কোন একটা গাড়ি বা কোন একটা অ্যাসেট কিনে, তারপরে ওই একটা ইনস্টলমেন্ট দিয়ে, ধরেন ধরেন আমি এক্সাম্পলে চলে যাই। ইমাজিন এ ক্লায়েন্ট ওয়ান্ট টু পারচেস এ কমার্শিয়াল ভেহিকেল ফর দেয়ার বিজনেস। The client and the Islamic Bank enter into a HPSM contract. The both contribute equity 60% from the bank and 60% from the client. এই যে এটা ইম্পর্টেন্ট। বাই মজুরি কিন্তু আমরা কারের এক্সাম্পল দিয়েছি, বাট এখানে আমরা বলার চেষ্টা করছি যে দুজনে কিন্তু এখানে ক্যাপিটাল কন্ট্রিবিউট করবে, হোয়াট এভার ইট ইস, কম বেশি হতে পারে। আমার এই এক্সাম্পলে আমি বলছি যে টোটাল অ্যামাউন্টের মধ্যে ব্যাংক কন্ট্রিবিউট করছে 60%, আর ক্লায়েন্ট কন্ট্রিবিউট করছে 40% টু পারচেস দ্য ভেহিকেল। ওকে, কেনা হয়ে গেল। দ্য ব্যাংক লিজ ইট 60% শেয়ার টু দ্য ভেহিকেল অফ দ্য ক্লায়েন্ট। ব্যাংকের যে 60% শেয়ার, সে কাস্টমারের কাছে এটা লিজ দিয়েছে, ভাড়া দিয়েছে। The client pay rent to the bank for using the bank's share of the vehicle. ব্যাংকের ওই যে 60% শেয়ারটা ইউজ করার জন্য, কারণ গাড়িটা তো কাস্টমার ইউজ করবে, কিন্তু এটা 60% মালিক হচ্ছে ব্যাংক। এই 60% ব্যাংকের কাছ থেকে সে লিজ নিয়েছে, লিজ নিয়ে সে গাড়িটা চালাচ্ছে। এই 60% লিজের জন্য ব্যাংকে কাস্টমার একটা নির্দিষ্ট ইনস্টলমেন্টে রিপেমেন্ট করে, দেয়ার ওন ইকুইটি কন্ট্রিবিউশন। অ্যাজ পার দ্য ক্লায়েন্ট মেক্স দিস পেমেন্ট, দ্য ব্যাংক ওনারশিপ শেয়ার ডিক্রিজ। 60% আস্তে আস্তে কমতে থাকে, যতটুকু মানে ইনস্টলমেন্ট বা প্রিন্সিপাল সহ আস্তে আস্তে দিতে থাকলে ওই 60%-এর অ্যামাউন্টটা কমতে থাকে। এন্ড দ্য ক্লায়েন্ট ওনারশিপ শেয়ার ইনক্রিজ, ক্লায়েন্টের ওনারশিপটা আস্তে আস্তে বাড়ে। ধরেন আমি যদি 1 লাখ টাকার গাড়ির কথা বলি, ব্যাংক দিয়েছে 60,000 টাকা, কাস্টমার দিয়েছে 40,000 টাকা। ওকে, তাহলে ব্যাংকের ওনারশিপ হচ্ছে 60%, ক্লায়েন্টের ওনারশিপ হচ্ছে 40%। এবার ব্যাংক বলেছে তুমি, আমার তো 60% ওনারশিপ, তাহলে আমি 60,000 টাকা ইনভেস্ট করেছি, এখানে আমার তো একটা প্রফিটও লাগবে, আমাকে 6,000 টাকা প্রফিট সহ আমাকে তুমি 66,000 টাকা। তাহলে 66,000 টাকা হচ্ছে প্রতি মাসে মাসে তুমি আমাকে 1,000 টাকা করে দিলে, 66 মাসে তুমি 66,000 টাকা।
কাস্টমারকে অপশন দেওয়া আছে, তুমি 66,000 টাকা যদি মনে করো যে আমার প্রত্যেকটা মাসে আমি ইন্টারেস্ট তোমার কাছ থেকে নিব 40 টাকা, প্রিন্সিপাল নিব 1,000 টাকা, তাহলে ইন্টারেস্ট 40 টাকা আর প্রিন্সিপাল 1,000 টাকা, তুমি যখন আমাকে 1,040 টাকা দিবা তখন আমার 60% শেয়ারটা 59%-এ চলে আসবে, আমার মূল প্রিন্সিপালটা এক কমে যাবে। এখন আপনি যদি মনে করেন যে না আমি 1,040 টাকা দিব না, আমি 2,080 টাকা দিব, তাহলে 2% কমে যাবে ব্যাংক থেকে, ওনারশিপ 2% কমে যাবে, এইদিকে কাস্টমারের 2% ওনারশিপ পাবো। এভাবে আপনি যখন ইনস্টলমেন্ট দিতে থাকবেন, ইনস্টলমেন্টের মধ্যে প্রিন্সিপাল এবং প্রফিট দুইটা অ্যাড করানো থাকে, আপনি যখন ইনস্টলমেন্ট দিতে থাকবেন গ্র্যাজুয়ালি ব্যাংকের ওই যে 60% ওনারশিপ এটা কমতে থাকবে, ব্যাংকের 40, কাস্টমারের 40% ওনারশিপটা আস্তে 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 বাড়বে। অন ম্যাচুরিটি যখন ফুলটা ব্যাংকের পুরো অ্যামাউন্টটা দেওয়া হয়ে যাবে, তখন ব্যাংকের ওনারশিপ জিরোতে চলে আসবে, কাস্টমার ওনারশিপ 100% চলে আসবে, ওই গাড়িটা ফুললি কাস্টমারের নামে চলে যাবে। দিস ইজ ফর হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল। হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিলকে সাধারণত তিনটা কন্ট্রাক্টের মাধ্যমে এই কন্ট্রাক্টটা এক্সিকিউট হয়। একটা হচ্ছে শিরকাত, আরেকটা হচ্ছে ইজারা, আরেকটা হচ্ছে সেল। শিরকাত এবার আপনারা ব্যাখ্যা করলে পড়তে পারবেন। ইজারা, ইজারা মানে সাধারণত লিজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর সেল হচ্ছে সাধারণত বায়ার এবং সেলারের মাধ্যমে ওনারশিপ অফ গুডসটা ট্রান্সফারের মাধ্যমে এই অ্যাক্টিভিটিসটা হয়। ইজারার ক্ষেত্রে ওনারশিপটা সাধারণত ট্রান্সফার হয় না। আর শিরকাতের ক্ষেত্রে পার্টনারশিপ, এটা মানে বোঝানো হয় শেয়ার অফ ওনারশিপ, ওনারশিপটা শেয়ার করাটা মানে বোঝানো হয়। এই হচ্ছে ইনভেস্টমেন্টের টোটাল মেকানিজম। আমরা আজকে ক্লাসে এতটুকু পর্যন্ত আলোচনা করব। নেক্সট ক্লাস ইসলামী ব্যাংকিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে আমরা আহ ইসলামী বিভিন্ন বিভিন্ন কম্পোনেন্ট যেমন সুকুক, বন্ড, শেয়ার, শেয়ার ইনভেস্ট করা যাবে কিনা, বন্ড ইনভেস্ট করা যাবে কিনা, সুকুকটা কি জিনিস, সেটাতে আসলে কিভাবে ইনভেস্ট করা হয় সেটা নিয়ে আলোচনা করবে। তারপরে ডিপোজিট মেকানিজমটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। তারপরে প্রফিটটা আসলে কিভাবে শেয়ার করা হয় সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে। আজকে যারা জয়েন করেছেন ব্যাংক প্রমোশন রিলেটেড কোর্সে যারা জয়েন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে ক্লাস শেষ করব নেক্সট উইক 8:30, ফ্রাইডে 8:30, স্যাটারডে 8:30। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।